আজকের সেশনে আমরা যেটা করব, আপনাদের মালিহা ম্যাডাম L2 লেকচারটা পড়িয়েছিলেন। সো L2 লেকচারের মধ্যে উনি যেসব জিনিসগুলো পড়িয়েছিলেন, যে প্রজেক্ট অ্যাপ্রাইজালের জন্য কিছু ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন অথবা প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিসের কিছু টার্ম পড়িয়েছিলেন। তার মধ্যে একটা পার্ট ছিল হচ্ছে ডিসকাউন্টেড ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে নন ডিসকাউন্টেড ক্রাইটেরিয়া, যে কিভাবে আমরা প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি ভাইলেবল করব। সো দুইটা পার্ট, একটা হচ্ছে ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া মানে হচ্ছে, ধরে নেন যে আজকে আপনি 100 টাকা ইনভেস্ট করবেন। ধরেন আজকের যে 100 টাকা আছে, 5 বছর পরে সেই টাকাটা হয়তো 100 টাকা থাকবে না, টাকার অবমূল্যায়ন হবে। আপনারা জানেন যে প্রতি বছর এভারেজে একটা সার্টেন 5%, 6% এইভাবে করে একটা মূল্যস্ফীতি হয়। সো মূল্যস্ফীতির কারণে দেখা গেল যে আজকের দিনের যে 500 টাকা অথবা 100 টাকা, আগামীর দিনে সেটা হয়তো 95 টাকা হয়ে যায় টাকার অবমূল্যায়ের কারণে। সো এইসব জায়গাগুলোতে দেখা যায় যে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, 5 বছর পরেও যদি সেই টাকাটা 100 টাকা থাকে, অথবা 100 টাকা ধরে আমরা যখন হিসাব করি, তখন সেটাকে আমরা বলতেছি নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। মানে যেসব জায়গাগুলোতে আমরা মূল্যস্ফীতি অথবা টাকার অবমূল্যায়নটা হিসাব না করি, সেই সব জায়গাগুলোতে আমরা বলতেছি নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। আর ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া হচ্ছে সেই সব জায়গাগুলো, যেসব জায়গাগুলোতে আমরা হিসাব করি যে আজকে দিনের 100 টাকা আগামী দিনে হয়তো 95 টাকা হতে পারে যদি 5% হারে অবমূল্যায়ন হয়। যদি 10% অবমূল্যায়ন হয়, তাহলে সেই টাকাটা হতে পারে 90 টাকা। সো ইন দ্যাট কেস যেটা হতে পারে, তার মানে আমাদের একটু মাথায় রাখতে হবে, যখন আমরা নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া করব, তখন ধরে নিব আজকের 100 টাকা 5 বছর 10 বছর যে বছরই হিসাব করি না কেন, প্রত্যেক বছর 100 টাকাই হবে। আর ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া হচ্ছে যে আজকের দিনে 100 টাকা আগামী বছর যদি 5% হারে, 10% অথবা 15% হারে যদি টাকার অবমূল্যায়নটা হয়, তাহলে অবমূল্যায়ন ধরে আমাকে প্রজেক্টের থেকে রিটার্ন যেটা পাবো সেই হিসাবটা করতে হবে। সো ইন দ্যাট কেস ডিসকাউন্টিং ক্রাইটেরিয়ার মধ্যে যে পার্টগুলো আসে সেটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু। যখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব, তখন অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে টাকার অবমূল্যায়নটা আমাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স যখন আমরা ক্যালকুলেশন করব, তখন অবশ্যই টাকার অবমূল্যায়ন যে আছে সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা আইআরআর যখন আমরা হিসাব করব, তখন অবশ্যই আমাকে টাকার অবমূল্যায়নটা কনসিডার করে এই ক্যালকুলেশন গুলো করতে হবে। অন্য অন্য ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র পেব্যাক পিরিয়ড হিসাব করি, তখন সেটা হলো নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না। মানে আজকের 100 টাকা কালকে দিনের 100 টাকা হিসাব করে আমি পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেশন করব। সেম একইভাবে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা এআরআর, সেটার ক্ষেত্রেও আমরা কি করব, কোন রকম টাকার অবমূল্যায়ন ধরবো না। এখানে আরেকটা জিনিস আসে, সেটাকে আমরা বলি হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, ডিপিবিবি। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে, যেহেতু নামের আগেই ডিসকাউন্টেড আছে, তার মানে অবশ্যই টাকার অবমূল্যায়ন ধরে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেশন করতে হয়। আর পেব্যাক পিরিয়ড শুধু যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, টাকার অবমূল্যায়নটা ধরি না। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে ম্যাডাম আপনাদেরকে এগুলো সবগুলো পড়িয়েছে। জাস্ট বেসিকটার জন্য আমরা একটু পড়লাম। আমরা এখন একটা প্রবলেম দেখব, প্রবলেমটার মাধ্যমে আমরা এই ক্যালকুলেশন গুলো কিভাবে প্র্যাকটিক্যালি করা যাবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে একটা জিনিস দেখেন, আমরা একটা প্রবলেম করব এখানে। এই প্রবলেমটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে আপনাদের আসতে পারে, আসার সম্ভাবনা আছে। সো একটু ভালো মতো খেয়াল করে দেখবেন আপনারা। সো আমরা যদি চিন্তা করি যে একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি কি করছে, যে একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি একটা রুফটপ সোলার প্যানেল বসানোর চিন্তা ভাবনা করছে। কেন? টু রিডিউস ইটস ইলেকট্রিসিটি কস্ট। তো একটা ইন্ডাস্ট্রি কি করতেছে, তার রুফটপে সোলার প্যানেল বসানোর প্ল্যান করছে। কেন? কারণ সে চায় তার ইলেকট্রিসিটি কস্টটা কমানোর জন্য। তো এই ইলেকট্রিসিটি কস্ট কমানোর জন্য যে ফাইন্যান্সিয়াল যে ডিটেলস গুলো আছে, ডিটেলস গুলো এখানে শেয়ার করা আছে কি, যে এখানে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে, এই সোলার প্যানেলটা বসানোর জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে 2.5 লাখ টাকার মতো। এবং এই টাকার মধ্যে কি কি আছে, কস্ট অফ প্যানেল, ইনভার্টার, মাউন্টিং হার্ডওয়্যার এবং আদার ইনস্টলেশন চার্জ গুলো। তার মানে এটা হলো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে। ইউজফুল লাইফ হচ্ছে 8 ইয়ার্স। তার মানে এই যে সোলার প্যানেলটা আছে, এখান থেকে আমি 8 বছর পর্যন্ত সার্ভিস পাবো।
এরপর আসতে আরেকটা পার্ট, স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালুটা কি জিনিস দেখেন, যেমন সোলার প্যানেলটা আজকে কিনলেন, 8 বছর পর সোলার প্যানেলটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি সোলার প্যানেলগুলো যদি কেজির দরে বিক্রি করে দেন, অথবা সামহাও কোনোভাবে এর যদি বিক্রয়, পুরাতন জিনিস যদি বিক্রি করেও দেন, বিক্রি করে দিলে অ্যাটলিস্ট এখান থেকে 15,000 টাকা পাবেন স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে ওর লাইফ শেষ হয়ে যাওয়ার পরে ওকে যদি আপনি ভাঙ্গারি আকারেও বিক্রি করেন, তাও আপনি এই টাকাটা পাবেন। সো এখানে এই স্যালভেজ ভ্যালুটা দেয়া আছে। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে, দেখেন এখানে কি বলা আছে, দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু সেভ দ্য কোম্পানি 60,000 অ্যানুয়ালি অন ইটস ইলেকট্রিসিটি বিল। তার মানে আমরা এই সোলার প্যানেলটা বসালে 2.5 লাখ টাকা ইনভেস্ট করলাম, এবং এতে 8 বছর ইউজফুল লাইফ, এবং এটা বিক্রি করে দেওয়ার 8 বছর লাইফ শেষে বিক্রি করে দেওয়ার পরে আমি 15,000 টাকা পাবো। এরপরে দেখেন, এবং এতে করে কি হবে, যেহেতু আমার ইলেকট্রিসিটি কস্ট সেভ হবে, কত টাকা হবে, বছরে 60,000 টাকা আমার ইলেকট্রিসিটি বিল সেভ হবে। তো এখন বছরে 60,000 টাকা যদি ইলেকট্রিসিটি বিল সেভ করতে চাই, তাহলে আমাকে ডেফিনেটলি এর জন্য একটা মেইনটেনেন্স এক্সপেন্স বিয়ার করতে হবে। কারণ কি, এটার জন্য ধরেন কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায়, হয়তো আপনার ইনভার্টার নষ্ট হয়ে গেল, অথবা আপনি ক্লিনিং করবেন, অথবা কেবল পুড়ে যেতে পারে, অথবা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কি করতে হবে, একটা মেইনটেনেন্স টাস্ক আছে, যে বছরে এটাকে মেইনটেইন করার জন্য আপনাকে 5,000 টাকা খরচ করতে হবে। এখন এখানে কিন্তু ফিনান্সিয়ালস দেয়া আছে, ইনভেস্টমেন্ট, ইউজফুল লাইফ, স্যালভেজ ভ্যালু, কত টাকা সেভ করবেন, এবং এর জন্য মাসিক কি পরিমাণ খরচ হবে। এবং এখানে কি বলতেছে, এখান থেকে দ্য কোম্পানিজ রিকোয়ার্স রেট অফ রিটার্ন ইজ 10%। 10% মানে হচ্ছে আমরা এখান থেকে ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটা বলতেছি, এই ইন্টারনাল রেট অফ রিটার্নটাকে, অথবা আমরা যদি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বলি, সেটা যদি 10% এর বেশি হয়, তাহলে কোম্পানি এই ইনভেস্টমেন্টটা করবে। তার মানে কোম্পানি ইনভেস্টমেন্টটা করতে হলে কি করতে হবে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটাকে অবশ্যই 10% এর বেশি হতে হবে। এখানে হার্ডল রেট মানে হচ্ছে, হার্ডল মানে হচ্ছে, আমরা অনেক সময় দেখবেন যে হার্ডলেস নামে একটা রেস থাকে, আপনার দৌড়ের একটা গেমস হয়, কি হচ্ছে, আপনি দৌড়ানোর সাথে মাঝে মাঝে কিছু বাধা থাকে, সেই বাধাটাকে আপনাকে পার হয়ে যেতে হয়। একটা হয়তো 5 ফিট অথবা 6 ফিট একটা বাধা থাকে, সেই 5 ফিট অথবা 6 ফিট বাধা পার হয়ে যেতে হয়, যেটাকে আমরা বলি হার্ডল গেম। সেম একইভাবে এখানে হলো, প্রজেক্টটাকে 10% এর উপরে যদি আপনি এই ভ্যালুগুলো পান, এআরআর অথবা আইআরআর, সেই ক্ষেত্রে আপনি এই প্রজেক্টটা সাকসেসফুল করতে পারবেন। এখানে আরেকটা পার্ট দেখেন, ইন্টারেস্টিং পার্ট বলা আছে, ফর অ্যাকাউন্টিং পারপাস দ্য মেশিন উইল বি ডেপ্রিসিয়েটেড অন এ স্ট্রেট লাইন বেসিস টু ইটস স্যালভেজ ভ্যালু। তার মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন একটা পার্ট। ডেপ্রিসিয়েশন হলো দুইটা জিনিস আছে, একটা হলো ডেপ্রিসিয়েশন আর একটা হলো অ্যাপ্রিসিয়েশন। সময়ের সাথে সাথে যে জিনিসটার ওয়্যার অ্যান্ড টিয়ার আছে, যেমন ধরেন আমরা একটা কাপড় কিনলাম, কাপড়টা কি হবে, যতদিন ইউজ করব তত কিন্তু এটা কাপড় নষ্ট হয়ে যেতে থাকবে, একসময় কিন্তু ফেলে দিতে হবে। তো এই যেসব জিনিসগুলো, ধরেন মেশিন একটা কিনলেন, মেশিন ধরেন আজকে কিনলেন, 5 বছর পরে ওর নষ্ট হয়ে গেল, তার মানে যত ইউজ করবেন তত এটাকে ক্ষয় হতে থাকবে, অথবা নষ্ট হতে থাকবে, অথবা এর থেকে আপনি এর যে উপযোগিতা আছে সেটা আপনি পাবেন না, সেটাকে বলে ডেপ্রিসিয়েশন। আর অ্যাপ্রিসিয়েশন মানে হলো সময়ের সাথে সাথে কোনো জিনিস যদি মূল্য বৃদ্ধি পেতে থাকে, অথবা এর থেকে আপনি আরো বেনিফিট বেশি পেতে থাকেন, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন হয় কোনগুলোর, যেসব জিনিসের, বিশেষ করে ল্যান্ডের ক্ষেত্রে যদি আপনি বলেন, সেই জিনিসটার অ্যাপ্রিসিয়েশন হয়, মানে সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়ে। আর যেসব জিনিসের সময়ের সাথে সাথে দাম কমে অথবা উপযোগিতা কমে, সেখানে কি হয়, ডেপ্রিসিয়েশন হয়। এখন যেহেতু আমরা বলছি এটা লাইফটা 8 বছর পর নষ্ট হয়ে যাবে, 8 বছর কি, 8 বছর পরে একে পাবো না, তার মানে এই 8 বছর যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা ডেপ্রিসিয়েটেড অ্যাসেট। ডেপ্রিসিয়েটেড অ্যাসেট কি, যেহেতু এটা ক্ষয় হয়ে যাচ্ছে। বা যদি এটা ল্যান্ড হতো, যে আমি একটা ল্যান্ড কিনেছি, তাহলে কিন্তু এটা অ্যাপ্রিসিয়েশন অথবা অ্যাপ্রিসিয়েটেড অ্যাসেট হতো। এখন দেখেন আরেকটা পার্ট হলো, এখানে বলতেছে দ্য মেশিন উইল বি ডেপ্রিসিয়েটেড অন এ স্ট্রেট লাইন বেসিস টু ইটস স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু মনে হচ্ছে বিক্রি করা, মানে লাইফ, স্যালভেজ ভ্যালু হচ্ছে তার লাইফ শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে ডেপ্রিসিয়েশনটা আছে, সেটা হলো স্ট্রেট লাইন বেসিসে হবে। স্ট্রেট লাইন বেসিস কি রকম, ধরেন আমরা একটু সহজ যদি চিন্তা করি, ধরেন আমি 2.5 লাখ টাকা ইনভেস্ট করেছি, তো 2.5 লাখ টাকা ইনভেস্ট করে আমি কি করতেছি, 8 বছর ধরে সার্ভিস পাচ্ছি। তাহলে আমি যদি প্রতি বছর হিসাব করি, তাহলে প্রতি বছর ওর কাছ থেকে কত টাকা সার্ভিস পাচ্ছি, প্রতি বছর সার্ভিস পাচ্ছি কতটুকু। এটা যদি 8 বছরের ইনভেস্টমেন্টটা, যদি প্রথমে আপনি 2.5 লাখ টাকা ইনভেস্ট করলেন, 8 বছর ধরে ওর কাছ থেকে 2.5 লাখ টাকা আপনি তুলে ফেললেন, তার মানে প্রত্যেক বছর আপনি কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেটা হচ্ছে 2.5 লাখ ডিভাইডেড বাই 8 ইয়ার্স, অথবা 8, এটাকে বলে ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন বেসিসে।
এখন কোশ্চেনটা যদি আমি বলি স্ট্রেট লাইন বেসিসে না হয়ে আমি যদি বলি যে ভাগ করে দিই যে প্রথম বছর ডেপ্রিসিয়েশন হবে 1 থেকে 4 বছর ডেপ্রিসিয়েশন হবে 1.5 লাখ টাকা এবং পরবর্তী 4 বছর ডেপ্রিসিয়েশন হবে 1 লাখ টাকা, তাহলে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হবে। তার মানে প্রথম 4 বছর যদি ডেপ্রিসিয়েশন আপনার 1.5 লাখ টাকা হয়, তাহলে 1.5 লাখ ডিভাইডেড বাই 4 হচ্ছে প্রত্যেক বছরের জন্য ডেপ্রিসিয়েশন। পরবর্তী 4 বছরের জন্য, যেহেতু 8 বছর লাইফ, পঞ্চম বছর থেকে অষ্টম বছর পর্যন্ত যদি আমি ডেপ্রিসিয়েশনটা বলে দিতাম যে 1 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হবে, তাহলে কি হতো? 1 লাখ ডিভাইডেড বাই 4 বছর সমান সমান হচ্ছে 25,000 টাকা প্রত্যেক বছর ডেপ্রিসিয়েট হতো। কখন থেকে? পঞ্চম থেকে অষ্টম বছর পর্যন্ত প্রত্যেক বছরে। সেটা একটু খেয়াল রাখবেন, পরীক্ষার সময় এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। যদি স্ট্রেট লাইন বলে দেই তাহলে 25,000 ডিভাইডেড বাই 8 হবে হলো ডেপ্রিসিয়েশন। যদি আমরা ভাগ করে দেই যে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 ভেঙে ভেঙে দেই, তাহলে কিন্তু আপনাকে ওই ডেপ্রিসিয়েশন ভ্যালুটা আলাদা আলাদা করে হিসাব করে নিতে হবে। সো এখন দেখেন কোশ্চেনটা অনেক কিছু দেওয়া আছে, এইখান থেকে আমরা দেখি প্রথমে কি করব। যেহেতু বলে দিয়েছে 10% এর বেশি আমাকে কি করতে হবে, হার্ডল রেট থাকতে হবে, সেটা আমরা আগে বের করে নিতে হবে। প্রথমে আমরা কি করব, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা বের করতে চাই। সো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যদি আমরা বের করি, প্রথমে আমরা কি জানি, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের যে ফর্মুলাটা আছে আমরা একটু দেখি। এই ফর্মুলাটা আমাদের দেখেন লেকচার শিটে কিন্তু দেয়া ছিল যে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। সো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের ফর্মুলাটি কিন্তু এটা, যে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম মানে আমি অ্যাভারেজে প্রত্যেক বছর যে টাকা ইনকাম করব আর অ্যাভারেজে যে ইনভেস্টমেন্ট করব, এই দুইটার অনুপাতটাই হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। সো তার মানে দেখেন আমার যদি এআরআর বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অথবা প্রফিটটা বের করতে হবে এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা বের করতে হবে। সো এখন দেখেন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট এবং অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বের করতে হলে প্রথমে আমাকে বের করতে হবে, দেখেন আমাকে বের করতে হবে প্রথমে আমরা যেটা বললাম যে আমাকে দুইটা জিনিস বের করতে হবে, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আর হলো অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট। তো আমি যদি প্রথমে অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা বের করি, তাহলে দেখেন অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা আমার কি ছিল ফর্মুলাতে, যেখানে আমরা বলে দিয়েছিলাম যে অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে আমার ফর্মুলাটা যদি চিন্তা করি যে ইনিশিয়ালি আমি ইনভেস্টমেন্ট করেছিলাম কত, 2.5 লাখ টাকা এখানে দেয়া আছে, 2.5 লাখ টাকা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়েছে, আর স্যালভেজ ভ্যালু দেওয়া ছিল 15,000 টাকা। তার মানে এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আমরা অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা এখান থেকে পেলাম, তার মানে নিচের পার্টটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে বের করতে হবে উপরের অংশটুকু, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট। সো অ্যানুয়াল প্রফিট বের করতে হলে আগে কি করতে হবে, আমাকে প্রফিট অথবা ইনকাম বের করতে হলে আগে কি করতে হবে, টোটাল আসলে কত টাকা ইনকাম করতেছি, আবার ওখান থেকে কত টাকা খরচ করে ফেলতেছি। টোটাল ইনকাম করতেছি, ওখান থেকে কত টাকা খরচ করার পরে আমাকে কিন্তু নেট প্রফিটটা আসতেছে। ঠিক আছে, সো নেট প্রফিটটার ফর্মুলাটা কি, ফর্মুলাটা প্রথমে জানতে হলে আমাকে যেটা করতে হবে, দেখেন প্রথমে আমরা এখানে দেখেন একটা জিনিস বলা ছিল আমাদের যে এখানে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা আমাকে বের করতে হবে। সো ডেপ্রিসিয়েশন ভ্যালুটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, সেটা একটু মাথায় রাখবো। যেহেতু ডেপ্রিসিয়েশনটা এক্সপেন্স, কারণ কি আমি এখানে ইনভেস্টমেন্ট করে ফেলেছি, সো তার টাকাটা কিন্তু আমার অলরেডি খরচ হয়ে গেছে। সো সেই খরচের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। এভারেজ ইনভেস্টমেন্ট কি ছিল, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস স্যালভেজ ভ্যালু। আর এখানে দেখেন কি বলেছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। আচ্ছা, এখন দেখেন তার মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল, 2.5 লাখ টাকা, স্যালভেজ ভ্যালু পেলাম কত, 15,000 টাকা, ডিভাইডেড বাই 8, কারণ কি 8 বছর ছিল। সো এই ডেপ্রিসিয়েশনটা কত আসতেছে, টোটাল আমার ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 8, তার মানে প্রতি বছর আমার এত টাকা করে ডেপ্রিসিয়েশন হবে। কারণ কি এত টাকা করে আমার প্রোডাক্টটা অথবা যে জিনিসটা কিনেছি, সোলার প্যানেলটা কিনেছি, সেই জিনিসটার ক্ষয় হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে, ডেপ্রিসিয়েটেড হয়ে যাবে। এখন দেখেন এই যে ফর্মুলাটা দেখে আমরা একটু চিন্তা করি যে আসলে ফর্মুলাটা এইরকম করে কেন হলো, তাই না? তাহলে আমরা যদি চিন্তা করি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত হলো, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল, আমার এখানে 2.5 লাখ টাকা আমি ইনভেস্ট করেছিলাম।
এবং ভাঙ্গারি যদি বিক্রি করি, ভাঙ্গারি বিক্রি করলাম, তাহলে আমার 15,000 টাকা পেলাম একদম লাস্টে। তাহলে আমার নিট ইনভেস্টমেন্ট কত হলো? নিট ইনভেস্টমেন্ট কিন্তু দেখেন 2.5 লাখ টাকা খরচ করেছিলাম, এখান থেকে কিন্তু 15,000 টাকা আমার একদম সবশেষে হাতে চলে আসলো। তাহলে নিট ইনভেস্টমেন্ট কি? এইখান থেকে এই দুইটা বাদ দিলে যেটা, সেটাই তো আমি ইনভেস্ট করলাম। ঠিক আছে, সেখানে কিন্তু তাই করছে। দেখেন নিট ইনভেস্টমেন্টটা কত আসলো, ডিভাইডেড বাই পার ইয়ারে কত টাকা ডেপ্রিসিয়েশন আসলো। এরপরে দেখেন, যেহেতু আমি একটা ডেপ্রিসিয়েশন পেলাম, এর বাইরে আমার খরচ আছে কত। দেখেন আমি ইনকাম করলাম কত, যে আসলে আমার বলে দেওয়া হচ্ছে এখানে যে প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু সেভ কোম্পানি 60,000 টাকা প্রতি বছর আমার সেভ হবে ইলেকট্রিসিটি বিল। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে আমার সেভিংস হবে হচ্ছে 60,000 টাকা। তাহলে খরচ কতগুলো আছে আমি হিসাব করি। খরচ এখানে দেয়া আছে, একটা খরচ দেয়া আছে কি, যে এইটার জন্য আমার একটা অ্যানুয়াল মেইনটেনেন্স এবং ইন্স্যুরেন্স কস্ট আছে 5,000 টাকা। তার মানে 60,000 টাকা সেভ হচ্ছে, কিন্তু 5,000 টাকা খরচও হচ্ছে। সো এই 60,000 টাকা খরচ পেলাম, মেইনটেনেন্স কস্ট একটা খরচ হয়ে গেল। পাশাপাশি এই যে ডেপ্রিসিয়েশনটা বের করেছি, সেটাও তো ওয়ান কাইন্ড অফ খরচ। যদি এটা আমি ইনভেস্টমেন্ট করেছি, তার মানে এই টাকাটা কিন্তু আমার কাছ থেকে বাদ হয়ে গেল। কারণ কি? কারণ এই টাকাটা তো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিন যতদিন ইউজ করতেছি ততদিন এইটা নষ্ট হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস অ্যানুয়াল নেট প্রফিট যেটা আসতেছে, সেটা হলো এখানে টোটাল যে সেভটা করলাম, 60,000 টাকা ইলেকট্রিসিটি বিল সেভ হলো, মাইনাস 5,000 টাকা আমি ইলেকট্রিক মেইনটেনেন্সের জন্য খরচ করলাম, আর ডেপ্রিসিয়েশন হলো এত টাকা। তার মানে টোটাল অ্যানুয়াল প্রফিট আসলো আমার এত টাকা। সো তার মানে আমি কিন্তু এখন অ্যানুয়াল, যেহেতু আমার ফর্মুলাটা কি ছিল, অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমরা আগেই বের করেছি, আর নেট প্রফিটটা বের করেছি কত, এত টাকা। সো তার মানে এই দুইটা অপশন যদি আমি একটা থেকে আরেকটা ভাগ দিই, তাহলে কিন্তু আমার ফর্মুলা থেকে 19% মতো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা বের হয়ে আসতেছে। সো এইটা হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এখন আমার এখানে বলা ছিল কি, দেখেন আমার এখানে বলা ছিল হার্ডেলস রেট 10% এর বেশি হইতে হবে। তো এখন দেখেন অলরেডি কিন্তু আমি এখানে 19% এর উপরে পেয়ে গেছি। তার মানে এইটা হলো ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেটর যে আমার এই প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। এর বাইরেও দেখেন সেকেন্ড আরেকটা পার্ট দেখবো, এটা তো আমি একটা পার্ট দেখলাম, সেকেন্ড আরেকটা পার্ট দেখবো, সেটা হলো পেব্যাক পিরিয়ড। সো পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটা আমাদের কি ছিল? সো পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটা ছিল, দেখেন আচ্ছা, পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটা কি ছিল? দেখেন টোটাল কস্ট অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, এখানে একটু মাথায় রাখেন ক্যাশ ইনফ্লো, এই পার্টটা একটু মাথায় রাখবেন, কারণ ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে টোটাল কত টাকা ক্যাশ ঢুকতেছে আপনার। আর আগে যেটা আমরা করেছি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের মধ্যে, সেটা কিন্তু ছিল কি অ্যানুয়াল ইনকাম। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, একটা হলো ইনকাম আর একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। সেটা একটু মাথায় রাখেন, এটা আমরা একটু বুঝবো এখানে আসলে এই ক্যাশ ইনফ্লোটা আসলে কি জিনিস। সো তার মানে আমরা এই ফর্মুলাটা নিয়ে যাই যে টোটাল কত টাকা ইনভেস্ট করছিলাম ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোটা আমাদের কত হলো। সো এখন দেখেন অ্যানুয়াল আমরা যদি চিন্তা করি, আমাদের ফর্মুলাটা কি, যে পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। ঠিক আছে, তো এখন আমি এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা জানি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল আমার? 2.5 লাখ টাকার মতো আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল, সেটা আমরা দেখে আসছি। তাহলে আমাকে বের করতে হবে অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো। দুইটা পার্ট এখানে দেখেন, অ্যাকাউন্টিং রেটের মধ্যে আমরা কি করেছিলাম, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট, আর এখানে বের করতেছি হলো অ্যাভারেজ নেট অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো। দুইটা কিন্তু পার্থক্য আছে। দেখেন এখানে দেখেন, আমরা নেট ক্যাশ ফ্লো যখন বের করব, তখন আমি প্রথমে কি করলাম, অ্যানুয়াল ক্যাশ সেভিংস কত হলো আমার, যেহেতু ইলেকট্রিসিটি বিল 60,000 টাকা সেভ হলো, তো ইলেকট্রিসিটি বিল 60,000 টাকা সেভ করলাম। এখান থেকে মেইনটেনেন্স এর খরচ কি, ক্যাশ টাকা 5,000 টাকা বিয়োগ দিয়ে দিলাম। সেখানে অ্যানুয়াল ক্যাশ ফ্লো যেটা হলো 60,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল নেট ক্যাশ ফ্লো কত হলো, 60,000 মাইনাস 55,000, তার মানে 55,000 টাকা আমার নেট ক্যাশ ফ্লো হলো। কিন্তু এখানে দেখেন এই জায়গাতে আমরা কি করেছিলাম, অ্যানুয়াল নেট প্রফিট করেছিলাম, সেখানে কিন্তু আরেকটা পার্ট আসছিল, যেখানে আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছিলাম। যখন আমরা প্রফিট ক্যালকুলেশন করছি তখন কিন্তু ডেপ্রিসিয়েশনটা বাদ দিলাম, কিন্তু যখন এই ক্যাশ ফ্লোটা চিন্তা করলাম তখন কিন্তু আর ডেপ্রিসিয়েশনটা বাদ দেয় না, শুধুমাত্র এক্সপেন্সটা বাদ দিলাম। কারণ এখানে আমার যে ডেপ্রিসিয়েশনটা আসলো, সেই যে ডেপ্রিসিয়েশনটা কোত্থেকে আসলো, যে আমি যে ইনভেস্টমেন্ট করেছিলাম সেই ইনভেস্টমেন্টের টাকাটাকে আমি ইউজফুল লাইফ দিয়ে ভাগ করে একটা ডেপ্রিসিয়েশন পেলাম। সেই ইনভেস্টমেন্টের টাকাটা কিন্তু আমি একদম ডে ওয়ানে খরচ করে ফেলেছি।
সো এই খরচটা কিন্তু প্রত্যেক বছর অথবা প্রত্যেক মাসে খরচ হচ্ছে না, শুধুমাত্র খরচ হচ্ছে কি, এটা কিন্তু যেহেতু আগেই খরচ করে ফেলেছি, এটা কিন্তু প্রত্যেক মাসে আমার ক্যাশ ইন অথবা ক্যাশ আউটে আসতেছে না, কারণ এটা তো অলরেডি খরচ করে ফেলেছি। এবং ধরে নিচ্ছি যে প্রতি মাসে মেশিনের থেকে আমি এই অংশটুকু নষ্ট হয়ে যাচ্ছে, অথবা সোলার প্যানেল থেকে এই অংশটুকু নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার ক্যাশ থেকে কোনো কিছু যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই ক্যাশ ফ্লোটা হলো সেটাই, যে টাকাটা আপনি ক্যাশে খরচ করে ফেলতেছেন অথবা ক্যাশে ইনকাম করতেছেন। এখানে ক্যাশে কি আসলো, সেটা হলো 60,000 টাকা সেভিংস এবং 5,000 টাকা বাদ দেওয়ার পরে 55,000 টাকা নেট ক্যাশ ফ্লো। সো এখানে দেখেন একটা জিনিস লিখে দিয়েছি আমরা, যে ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ এক্সপেন্স এন্ড ইজ ইগনোরড ফর পেব্যাক এন্ড এনপিভি ক্যালকুলেশন। এটা একটু মাথায় রাখবেন যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা নেট নেট প্রফিট হিসাব করব, আর এই পেব্যাক পিরিয়ড এবং নেট নেট এনপিভি অথবা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের সময় আমরা কি করব, নেট ক্যাশ ফ্লো মেনটেন করব। সো এইটা পরীক্ষার সময় দেখা যাচ্ছে অনেকেই আপনারা ভুল করেন, সো এটা একটু কেয়ারফুল থাকবেন। সো এখন দেখেন আমি কি করলাম, ফর্মুলাতে অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো পেলাম, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাও পেয়ে গেলাম। সো ইন দ্যাট কেস পেব্যাক পিরিয়ডটা কি আসলো, দেখেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো, তার মানে 4.55 ইয়ার্স। সো তার মানে আমি যদি আজকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে 4.5 বছরের মতো লাগবে এই টাকাটা আমার উঠে আসতে। সো তার মানে দেখেন অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বলতেছে যে আমার হার্ডল রেটের চাইতে বেশি আছে। পেব্যাক পিরিয়ড আমরা বলছি 3 থেকে 5 বছরের মধ্যে যদি থাকে তাহলে ভালো, যেহেতু 4.5 বছরের মধ্যে টাকা উঠে আসতেছে এবং আমার এখানে বলা ছিল যে আমার ইউজফুল লাইফ হচ্ছে 8 বছর, তার মানে 8 বছরের যে সার্ভিসটা আছে সেটা 4.5 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট উঠে আসতেছে, এবং বাকি 2.5 বছর কি করতেছে, আমি এখান থেকে ফ্রি বেনিফিট পাচ্ছি ইনভেস্টমেন্ট করার রিটার্ন হিসেবে। সো থার্ড পয়েন্ট যেটা আসতেছে, এখন আমরা একটু নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করে দেখব। নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করে দেখতে চাই যে আপনার এখানে এটা ফিজিবল হয় কিনা। সো এখন নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা যদি আমরা একটু দেখি, আমরা একটু রিক্যাপ করি। সো নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লো। দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লো, এখানে একটু মাথায় রাখবেন ক্যাশ ইনফ্লো, নেট ক্যাশ ইনফ্লো নট প্রফিট, এটা একটু মাথায় রাখবেন, মাইনাস ইনিশিয়াল আউটলে অথবা ক্যাশ আউটফ্লো। মানে নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ কত টাকা আপনি ইনভেস্ট করেছেন। এটাকে যদি আমরা একটু বলি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে সেটাও হয়তো আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, তার মানে আপনি ক্যাশ ফ্লো যে টাকাটা আছে, ক্যাশ ফ্লোর জন্য যে প্রেজেন্ট ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনাকে বের করে নিতে হবে। এখানে আরেকটা ফর্মুলাটা আমরা দিয়ে রেখেছিলাম যে যদি নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয় তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, যদি নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয় তাহলে সেটাকে রিজেক্ট করব, এবং যদি নেট প্রেজেন্ট ভ্যালু আমার জিরো হয় তাহলে আমরা পেব্যাক পিরিয়ড মেথডে দেখতে চাই যে পেব্যাক পিরিয়ডটা কি রেজাল্ট দিচ্ছে। তার মানে নেট প্রেজেন্ট ভ্যালু কিন্তু পেব্যাক পিরিয়ডের সাথে সম্পর্কিত। যদি পজিটিভ অথবা নেগেটিভ কোনো কিছু না হয়ে জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা যদি ভালো কিছু দেয় তাহলে কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালু জিরো হলেও সেটাকে আমরা প্রজেক্ট ফিজিবল হিসেবে দেখাতে পারি। সো এখন দেখেন আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করে দেখি। সো নেট ক্যাশ ফ্লো যদি আমরা চিন্তা করি, ফর্মুলাটা কি ছিল আবার একটু চেক করি আপনাদের, যে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো আমরা একটু দেখি অ্যানুয়াল ফার্স্ট স্টেপে আমরা যেটা বের করতে চাই যে আমার যেহেতু অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লোটা দরকার, সো প্রথম 1 বছর 1 থেকে 7 বছর পর্যন্ত আমার কি হচ্ছে নেট ক্যাশ ফ্লো হচ্ছে 55,000 টাকা। কারণ কি দেখেন আমার যেহেতু 8 বছর ইউজফুল লাইফ, প্রথম বছর থেকে শেষ বছর পর্যন্ত আমরা যদি এখানে পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে চিন্তা করি, দেখেন প্রত্যেক বছর আমি কি করতেছি, এখান থেকে 55,000 টাকা করে আমি ইনকাম করতেছি। ঠিক আছে, নেট ক্যাশ ফ্লো হচ্ছে আমার। সো নেট ক্যাশ ফ্লো প্রথম বছর থেকে পেলাম, কিন্তু অষ্টম বছরে এসে কি হলো দেখেন, আমি যখন অষ্টম বছরে 55,000 টাকা পাচ্ছি প্লাস এটা যখন বিক্রি করে দিলাম, বিক্রি করে দেওয়ার পর কিন্তু আমার আরেকটা অষ্টম বছরে যেহেতু বিক্রি করে দিব লাইফ শেষে, তার মানে এই ভ্যালুটা কিন্তু অষ্টম বছরের সাথে অ্যাড হয়ে আমার একটা ক্যাশ ইনফ্লো দিচ্ছে হচ্ছে এই 15,000 টাকা। কিন্তু কোথেকে আসলো, যেহেতু আমার স্যালভেজ ভ্যালু যেটা ছিল ওটা। সো টোটাল যোগ করার পরে ইয়ার রেটে ক্যাশ ফ্লো হচ্ছে 70,000 টাকা। সো তার মানে প্রথম 1 থেকে 7 বছর যেহেতু কোনো স্যালভেজ ভ্যালু ছিল না, তার মানে আমার কিন্তু ক্যাশ ইনফ্লোটা ফিক্সড। কোথেকে আসলো, আমরা এই জায়গাটায় ক্যালকুলেশন থেকে এই জিনিসটা নিয়ে আসলাম। সো এখন এইটা রেফারেন্স থেকে আমরা এখানে যদি হিসাব করি তাহলে অষ্টম বছরে কোথেকে আসলো,
অষ্টম বছরে যেহেতু স্যালভেজ ভ্যালু অথবা এটা লাইফ শেষ হয়ে গেছে, লাইফ শেষ হওয়ার পর যেহেতু বিক্রি করে দিলাম, তার মানে এই অ্যামাউন্টটা অ্যাড করে দেওয়ার পর এখানে ক্যাশ ফ্লো হচ্ছে 70,000 টাকা। এখন আমরা বলতেছিলাম নেট প্রেজেন্ট ভ্যালুটা মানে কি? নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটাই যে ভ্যালুটা হচ্ছে যদি আপনি চিন্তা করেন যে আজকের 100 টাকা আগামী দিনের যদি 100 টাকা না হয় তাহলে কত টাকা হবে। যেমন আমরা যদি চিন্তা করি আজ থেকে 10 বছর আগে গোল্ডের প্রাইস ছিল 70,000 টাকা পার ভরি, এখন দেখবেন গোল্ডের প্রাইস হয়ে গেছে 2,30,000 টাকা পার ভরি। তার মানে আপনি যদি টাকার হিসেবে চিন্তা করেন, আগে 1,000 টাকার 70টা নোট লাগতো এক ভরি গহনা কেনার জন্য, এখন কিন্তু লাগতেছে কত? 220টা নোট লাগতেছে গহনা কেনার জন্য। তার মানে কিন্তু সেই গোল্ডের পরিমাণ কিন্তু সেম আছে, কিন্তু সেই 70টার পরিবর্তে এখন 220টা নোট লাগতেছে। তার মানে 100 টাকার মূল্যমান কিন্তু আগের চাইতে 1/3 হয়ে গেছে। তার মানে 220 কে যদি 70 দিয়ে ভাগ দেন টাকার মূল্য কিন্তু 1/3 হয়ে গেছে। তার মানে টাকার অবমূল্যায়ন কত হয়েছে 10 বছরে? অলমোস্ট চিন্তা করে দেখেন অনেক টাকা কিন্তু কমে গেছে। একইভাবে আমরা চিন্তা করে দেখলাম, আমরা এখানে বলে দিলাম যে ডিসকাউন্ট দ্য ক্যাশ ফ্লো এর 10%। সো দেখেন এইখানে আমরা যদি এখানে বলে দেই, দেখেন এইখানে কোশ্চেনটার মধ্যে কোথাও কিন্তু আমরা বলে দেই নাই যে আসলে আমার এখানে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা কত, যে আমার টাকার অবমূল্যায়নটা কত হয়েছে। যদি আমি আপনাকে বলে না দেই যে টাকার অবমূল্যায়নটা কত না হয়েছে, কত হয়েছে, টাকার অবমূল্যায়নটা কত হবে সেটা যদি আমি ধরে বলে না দেই, তাহলে এখানে যে হার্ডেল রেট যেটা আছে অথবা রেট অফ রিটার্ন যেটা দরকার কোম্পানির, সেটা আপনি ধরে নিতে পারেন। অথবা আপনি যে কোনো একটা ভ্যালু 5%, 10%, 15% যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারেন যদি কোশ্চেনে ডিসকাউন্টেড রেট আলাদা করে দেয়া না থাকে। এটা একটু ভালো করে খেয়াল করে রাখবেন। তো এখন দেখেন নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি করলাম, আমরা 10% হারে ধরে নিলাম যে প্রত্যেক বছর 10% হারে টাকার অবমূল্যায়ন হচ্ছে। তাহলে আমরা যখন নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব, একটা ফর্মুলা আছে, যেহেতু 1 থেকে 7 বছর পর্যন্ত আমার ভ্যালু সেম, যদি সেম ভ্যালু থাকে তাহলে সেম ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ফর্মুলা ইউজ করি সহজ করে। দেখেন আমাদের ক্লাসে যে ফর্মুলাটা ছিল, ক্লাসের জন্য কিন্তু একটা ফর্মুলা দেয়া ছিল যে প্রত্যেক বছর যত টাকা ক্যাশ ইনফ্লো হলো, আমরা এইখানে এরকম একটা ফর্মুলা ইউজ করেছিলাম। এরকম একটা ফর্মুলা ইউজ করে কি করলাম, 10%, 10%, 10% করে বাদ দিয়ে তখন কিন্তু কি করলাম, দেখেন 10%, 10% করে বাদ দিয়ে আমরা কি করলাম, এই প্রেজেন্ট ভ্যালুটাকে কমিয়ে নিয়ে আসলাম। কমিয়ে নিয়ে আসার পরে এই যে প্রেজেন্ট ভ্যালু যেগুলো আছে সেগুলো যোগ করার পরে তখন কিন্তু আমি প্রেজেন্ট ভ্যালুটা পেলাম, তাই তো? কিন্তু দেখা গেল এটা কেন করতে হয়েছে, করলাম কি, কারণ কি আমার এখানকার ক্যাশ ফ্লো গুলো হচ্ছে কি ডিফারেন্ট। এই দেখেন এই ক্যাশ ফ্লো গুলো হচ্ছে ডিফারেন্ট, যে 5,000, 10,000, 10,000, 3,000, 2,000, 1,000, এই প্রত্যেকটা ক্যাশ ফ্লো হলো ডিফারেন্ট। ডিফারেন্ট হওয়ার কারণে আমাকে কি করতে হয়েছে, এইরকম করে প্রত্যেকটা টেবিল আকারে সাজিয়ে আমাকে কি করতে হয়েছে, নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হয়েছে। বাট যদি এরকম হয় যে এই ভ্যালুগুলো সমান, এই সবগুলো ভ্যালু যদি সমান হতো, তাহলে কিন্তু আমি খুব সহজ একটা ফর্মুলা ইউজ করে এই কাজটা এক লাইনে করে ফেলতে পারতাম। কিভাবে করে ফেলতাম সেটাই আমরা এখন দেখবো। কিভাবে করব দেখেন, যেমন যেহেতু 1 থেকে 7 বছর পর্যন্ত আমার ক্যাশ ফ্লোটা 55,000 টাকা, আমি শুধুমাত্র অষ্টম বছরের 70,000 টাকা, তাহলে আমি ধরে নিচ্ছি 1 থেকে 7 বছরে এই সবগুলো আমি একটা ফর্মুলার মাধ্যমে করে ফেলতে পারবো। তার মানে দেখেন এটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ইয়ার 1 থেকে 7 পর্যন্ত আমার ভ্যালুটা কত ছিল, 55,000 টাকা। তার মানে এই ভ্যালুটাই তো অবমূল্যায়ন হবে। কিভাবে হবে ফর্মুলা, এখানে আমরা বলতেছি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর পার অ্যানুইটি। এটাকে আবার একটু মনে রাখি, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর পার অ্যানুইটি 10%। এই 10% রেটটা কোত্থেকে আসলো, এই ডিসকাউন্টেড ফ্যাক্টরটা। কত বছরের জন্য, 7 ইয়ার্স এর জন্য। তাহলে এই ফর্মুলাটা থেকে দেখেন আমরা একটা ভ্যালু পেলাম কত, 4.8648। কোত্থেকে আসলো, তাই না? আমরা একটু দেখি এখানে, এইখানে দেখেন আমরা যদি চিন্তা করি, এখানে একটু তাকিয়ে দেখি, সেইখানে দেখেন আমাদের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা হচ্ছে যেহেতু আমার 10% হারে আমার টাকাটার অবমূল্যায়ন হয়েছে, সো 10% হারে যদি টাকাটার অবমূল্যায়ন হয় তাহলে আমার এই ভ্যালুটা কত আসবে। 10% যদি হয় তাহলে আমার কি 10% এখানে, তার মানে আমরা যদি এই ফর্মুলাটার মধ্যে যাই, এই ফর্মুলাটার মধ্যে গেলে তো তাহলে এই ফ্যাক্টরটা দিয়ে প্রত্যেকটা গুণ হবে, তাই না? এইটা থেকে 10% কমলো, এখান থেকে 10% কমলো, এখান থেকে 10% কমলো, এখান থেকে 10% কমলো, এখান থেকে 10% কমে আসলো, তাই তো? তো আমরা যদি এইভাবে চিন্তা করি, তার মানে এইরকম করে আমাকে একটা কি করতে হবে, ফর্মুলা বের করে নিয়ে আসতে হবে।
ফর্মুলাতে নিয়ে আসার পরে সবগুলা যোগ করার পরে দেখা গেল যে আমি এরকম একটা ভ্যালু পাচ্ছি 4.3294 ইন্টু 55,000 টাকা। এই ফর্মুলাটা দেখেন আমাদের ক্লাসের মধ্যে আমরা আরেকটা সহজ ফর্মুলা দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে, ঠিক না? যে এইখানে হচ্ছে আমার এরকম একটা ফর্মুলা ছিল যে সিটি মানে হচ্ছে আমার এই প্রেজেন্ট ভ্যালুটা ডিভাইডেড বাই 1 প্লাস আর মানে হচ্ছে টোটাল আমার কত রেশিওতে আমার কমতেছে। এখানে 10% রেশিওটা কমতেছে, কত বছর ধরে কমতেছে? 1 2 3 4 বছর ধরে কমতেছে। সো এইখানে যদি ফর্মুলা দিই তাহলে এইখান থেকে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা দিয়েই কিন্তু এখান থেকে এই ভ্যালুটা বের করেছে। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে যোগ করার পরে কিন্তু এখান থেকে এই 4.32 এই ভ্যালুটা চলে আসছে। আচ্ছা, আমি একটু এখানে দেখি, এখানে যেহেতু 0.5% আছে, যেহেতু আমরা 10% অ্যানুইটি ফ্যাক্টর ধরেছি, এখানে ভ্যালুটা কিন্তু 10% হবে, ঠিক আছে? আচ্ছা, সো ফর্মুলাটা এরকম করে হবে। সো এখান থেকে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে ধরে নিচ্ছে এরকম একটা ভ্যালু আসবে, কিন্তু এটা আপনি আলাদা করলেন, কিন্তু প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর পার ইউনিট যদি আপনি করেন তাহলে এটা একটা সহজ ফর্মুলা আছে। সহজ ফর্মুলাটা হচ্ছে এইটা। ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর। তার মানে যদি আমরা এরকম দেখি যে আমাদের অনেকগুলা ক্যাশ ফ্লো একই রকম হলে এই ভ্যালুটা এখানে বসবো। আর প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করার জন্য আমার যেহেতু এখানে 7 ইয়ার্স এবং ডিসকাউন্টেড রেট আছে 10 ইয়ার্স 10%, সো তাহলে এই ফর্মুলাটা আমরা একটু মাথায় রাখবো যে 1 মাইনাস 1 প্লাস আর হচ্ছে কি? আর হচ্ছে আমার ইন্টারেস্ট ফ্যাক্টর, এন হচ্ছে ইয়ার কত বছর, এখানে হচ্ছে আর হচ্ছে কত পার্সেন্ট। সো এই ফর্মুলাটার মধ্যে আমরা যদি এই ভ্যালুগুলো বসাই 10%, তাহলে আর এর জায়গায় এখানে 0.1 হয়ে যাচ্ছে, ইয়ারটা কত আসতেছে -0.7, 7 বছর ডিভাইডেড বাই 0.1। সো এখান থেকে আপনি ক্যালকুলেশন করে নিলে আপনার ভ্যালুটা আসতেছে 4.86x4। জি বলেন। আবু রেদওয়ান কে হাত তুললেন? আমরা একটা সেম কোর্স করছি, তো মানে ওই জায়গায় যদি সূত্রগুলো আমরা ইউজ করি তাহলে কিছু হবে না? হ্যাঁ, ইউজ করতে পারেন, সমস্যা নাই। আমি আমি হাত আপনাদের, তুলছিলাম স্যার। হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনারা, এটা হলো ফর্মুলা, আপনি এখানে যে টেবিলটা আছে, আমরা যে ক্লাসের টেবিলটা পড়িয়েছিলাম, এই টেবিলে যেভাবে আছে সেভাবেও করতে পারেন, এই টেবিল আকারেও করতে পারেন, ঠিক আছে? যেহেতু এখানে ডিফারেন্ট আছে, ডিফারেন্টের জন্য আপনি টেবিল আকারেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি করতে পারেন, ঠিক আছে? অনেকগুলো নিয়মে করা যায়। এখানে একটা ক্লাসে ম্যাডাম পড়িয়েছে, আমি আরেকটা দেখাচ্ছি শর্টকাটে করার জন্য। জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? সেই ফর্মুলা থেকে আপনি কি করলেন, যেহেতু কমন ভ্যালু গুলো আছে, সো কমন ভ্যালু থেকে আপনারা কি করলেন, এখান থেকে প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টরটা বের করে ফেলেন, এবং এখানে কিন্তু এক লাইনে আপনার আনসারটা চলে আসলো, কোনো টেবিল অথবা অন্য কিছু করার দরকার নেই, লম্বা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, যা শুধুমাত্র এই ফর্মুলাটা যদি আপনি মাথায় রাখতে পারেন। সেম একইভাবে, যেহেতু এটার ক্ষেত্রে একটা জিনিস থাকতে হবে যে এখানে প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে আপনার ক্যাশ ইনফ্লো যেটা আছে, যেহেতু এখানে 1 থেকে 7 বছর পর্যন্ত ক্যাশ ইনফ্লো গুলো সেম আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবেন। যেহেতু অষ্টম বছরে আবার আলাদা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, যেটাকে আমরা বলতেছি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। এটা ছিল প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ইন্টারেস্ট ফ্যাক্টর পার অ্যানুইটি, আর এটা যেহেতু 1 বছরের জন্য করতেছি, তাহলে সেটা প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর। এটার ক্ষেত্রে সেম একই জিনিসই। এই ফর্মুলাটা আরো সহজ। এই ফর্মুলাটা আমরা যেটা করি সেটা হচ্ছে সিম্পল হিসাব, এখানে এত কিছু থাকে না এই ফর্মুলাটার মধ্যে, যা শুধুমাত্র এখানে আমরা এখান থেকে নিচের পার্টটা নিয়ে আসি, কি আমার ফর্মুলাটা হবে আমরা যদি একটু হিসাব করে দেখি। আমাদের এইটার ফর্মুলাটা হচ্ছে, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা যদি সহজ ফর্মুলাটা চিন্তা করি, আমরা যদি এখানে একটু লিখি, এটার ক্ষেত্রে ফর্মুলাটা আরো সহজ। এই যে পার্টটুকু আছে, মাঝের যে পার্টটুকু আছে, শুধু এই মাঝের পার্টটুকু হইলেই আমার কিন্তু
আমার অংশটুকু হয়ে যায়। ঠিক আছে, দেখেন আমরা কি করলাম, এইখানে 1 মাইনাস এই পার্টটুকু নিলাম ডিভাইডেড বাই আর, সেটা হলো অনেকগুলো যখন একসাথে থাকবে সেটা। আর যদি একটা বছরের জন্য করি শুধুমাত্র এই পার্টটুকু নিলে হয়ে যায়। তাহলে এই পার্টটুকু যদি আমরা হিসাব করি তাহলে অষ্টম বছরের জন্য আমার কি আসবে দেখেন, অষ্টম বছরের জন্য আসবে কি 1 প্লাস, যেহেতু 10%, সো 10% কে আমরা 0.1 লিখতে পারি, ডিভাইডেড বাই এটা টু দি পাওয়ার মাইনাস ইয়ার 8। এটাকে সহজভাবে লিখে দেবে, এখান থেকে যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আসবে 0.4665। তার মানে দেখেন আপনি যদি একটা ফর্মুলা মাথায় রাখেন, আপনি যদি একটা ফর্মুলা মাথায় রাখেন যে 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আর, তাহলে এই ফর্মুলাটা থেকে আপনি কি করবেন, এই মাঝের ব্র্যাকেটের ভিতরে যে পার্টটুকু আছে সেই পার্টটুকু নিয়ে কিন্তু শুধু একটা বছর যে অথবা এরকম অনেকগুলো বছরের ভ্যালু আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এখন দেখেন তাহলে টোটাল যে ডিসকাউন্টেড ফ্যাক্টর যেটা আছে, ডিসকাউন্টেড ফ্যাক্টরটা কত আসলো, এই ভ্যালু এবং এই ভ্যালু, এই দুইটা যখন যোগ করে দিলেন তার মানে আপনি প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে গেলেন। আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের মেইন ফর্মুলাটা ছিল হচ্ছে, আমরা যদি এখানে আসি প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লো, আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম কত টাকা ক্যাশ ইনফ্লো ডিভাইড মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল, 2.5 লাখ টাকার মতো ছিল, তাই না, যদি আমরা ভুল না বলে থাকি। তার মানে দেখেন আমার এখানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা, আর খরচ করে ফেলেছিলাম হচ্ছে 2.5 লাখ টাকা, তার মানে আমার ভ্যালু হচ্ছে পজিটিভ। সো পজিটিভ যেহেতু আছে, আমাদের এখানে সূত্রটা কি বলছিল, সূত্রটা বলছিল এখানে যে যদি এনপিভি পজিটিভ হয় তাহলে আমার প্রজেক্টটা ফিজিবল। সো ইন দ্যাট কেস আমরা কিন্তু প্রজেক্টটাকে ফিজিবল বলতে পারছি। স্যার, জি বলেন। আমাদের একজন হলো জয়েন্ট রিকোয়েস্ট দিছে বাট ঢুকতে পারতেছে না স্যার, একটু যদি অ্যাকসেপ্ট করতেন। জয়েন ওপেন করা আছে। আচ্ছা, আমরা এখন এগিয়ে যাই আরেকটু। সো যেহেতু আমাদের ডিসিশন গুলো কি ছিল, ডিসিশন ছিল তিনটা, এনপিভি পজিটিভ সো আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব, এনপিভি নেগেটিভ হলে রিজেক্ট করতাম, আর এনপিভি জিরো হলে পে ব্যাক পিরিয়ডটার উপরে বেস করে ডিসিশনটা নিতে পারতাম। সো এখন দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন পড়লাম, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন পড়লাম, তারপরে পে ব্যাক পিরিয়ড পড়লাম, আর হলো নেট প্রেজেন্ট ভ্যালু পড়লাম। এর বাইরে আমাদের যেটা দেখবো সেটা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা দেখবো। সো প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি আমরা চিন্তা করি, আমাদের এখানে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলাটা কি ছিল, আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলাটা কি ছিল একটু দেখি আমরা। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, তার মানে আমরা যে জিনিসটা বের করলাম ডিভাইডেড বাই ক্যাশ কত টাকা বের করলাম, অথবা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমরা এখানে বলতে পারি যে ইনিশিয়াল কত টাকা আমরা ইনভেস্টমেন্ট করলাম। ইন্টারেস্টিং পার্ট হলো নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো। আর এটা কি করলাম, এটাকে জাস্ট যদি আপনি জাস্ট অনুপাতটা করেন, অনুপাতটাই কিন্তু হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সো এটা একটু সহজে মনে রাখার জন্য, যে অনুপাতটা যেটা আপনার যোগ অথবা বিয়োগ ফলটা আসতেছে প্রেজেন্ট ভ্যালুর সাথে ইনভেস্টমেন্টে, সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, আর ইনভেস্টমেন্টটাকে যদি অনুপাত করেন তাহলে সেটা হচ্ছে আপনার প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সো যেহেতু আমরা দুইটা ভ্যালু বের করছি, এখানে এখানে 3 লাখ টাকাও বের করেছি, এখানে 2.5 লাখ টাকাও বের করেছি, প্রেজেন্ট ভ্যালু এবং নেট প্রেজেন্ট ভ্যালু। ইন দ্যাট কেস আমরা কি করলাম, কিছু বললেন? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা কি পেলাম যে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা 1.2 পেলাম। সো আমরা এখানে কিন্তু বলে দিয়েছিলাম যে যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স গ্রেটার দেন 1 হয় তাহলে কি করব, আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব, তাই না? যদি প্রফিটেবিলিটি একের নিচে হয় তাহলে আমরা প্রজেক্টটাকে কি করব, প্রজেক্টটাকে আমরা রিজেক্ট করব। আচ্ছা, এখন দেখেন যেহেতু আমরা প্রজেক্টটাকে, এটা তো আমরা একটা প্রজেক্টের কথা বললাম, যদি একাধিক প্রজেক্ট থাকে, ধরেন এখানে একটা প্রজেক্টের কথা বললাম না, কিন্তু আপনার হাতে 3টা প্রজেক্ট ছিল, একের অধিক যদি প্রজেক্ট করেন সেই ক্ষেত্রে একের অধিক প্রজেক্টের জন্য যে ভ্যালুটা প্রফিটেবিলিটি ইন্ডেক্স সবচেয়ে বেশি হবে, একটা হয়তো 1.2 আছে, একটা আছে 1.5 আছে। সো ইন দ্যাট কেস একাধিক প্রজেক্ট চুজিং এর ক্ষেত্রে যে প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স বেশি হবে সেটাকে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। এরপরে আসতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা আমাদের যে ফর্মুলাটা ছিল, সো ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল, যে ভ্যালুর জন্য আপনার নেট প্রেজেন্ট ভ্যালু এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ভ্যালুটা 0 হয়,
ওই অবস্থায় এই ডিসকাউন্টিং রেট অফ রিটার্ন যেটা আছে অথবা আপনার যে ডিসকাউন্টেড রেট যেটা আছে, ডিসকাউন্টেড রেট কি, যে টাকার অবমূল্যায়নের যে ভ্যালুটা আছে সেই অবমূল্যায়নের ভ্যালুটা যে ভ্যালুটার জন্য জিরো আসবে নেট প্রেজেন্ট ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। মানে কি, দেখেন নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা আমরা জানি, নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করেছি। সো নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করলাম কি, আমরা যদি ফর্মুলাটা দেখি, আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম কততে, আমার এই ডিসকাউন্টিং রেট কত ছিল, 10% ডিসকাউন্টিং রেটে আমি কি করলাম, নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম, যেটার ভ্যালুটা আসছে পজিটিভ। সো তার মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে ডিসকাউন্ট রেটের সেই ভ্যালুটা যে ভ্যালুর জন্য এই নেট প্রেজেন্ট ভ্যালুটা আমি জিরো পাবো। সো এখন দেখেন, যেহেতু 10% অবমূল্যায়ন হওয়ার পরেও আমার 50% হয়েছে, তার মানে অবমূল্যায়নের ভ্যালুটা যদি 12% অথবা 14% হইতো তাহলে কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালুটা আমার জিরো হইতো। কারণ কি, তখন এই ভ্যালুটা কিন্তু আমার কমে আসতো। 10% হারে টাকার অবমূল্যায়ন হওয়ার পরেও আমার 3 লাখ টাকা প্রফিট ছিল। তার মানে অবমূল্যায়নটা যদি আর একটু বেশি হইতো টাকার, ধরে নিচ্ছি 15%, তাহলে হয়তো এই ভ্যালুটা কমে আসতো আরো। তার মানে হয়তো 2.5 লাখ টাকা অথবা 2,40,000 টাকা হতো। তখন কিন্তু এই ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু আসতে পারতো। সো আমাদের হলো সেই ভ্যালুটা লাগবে ডিসকাউন্টিং রেটের, যে ভ্যালুর জন্য এই এনপি আসবে। সো এটাই হলো আমাদের এই নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা, যে আর ভ্যালুর জন্য অথবা যে ডিসকাউন্ট রেটের ভ্যালুর জন্য আমার এই নেট প্রেজেন্ট ভ্যালু এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এইটার ভ্যালুটা জিরো আসবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসকাউন্টেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এখন কিভাবে ইন্টারনাল রেট অফ রিটার্নটা আমরা বের করব। সো ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে ডিসকাউন্টেড রেটের সেই ভ্যালু যে ভ্যালুটার জন্য এনপিভিটা জিরো আসবে। সো আমরা এখানে অলরেডি জানি, যেহেতু ডিসকাউন্টেড রেট 10% এর ভ্যালুটা আমরা বের করছি এবং এটার জন্য একটা পজিটিভ ভ্যালু আসছে। সো আমাদের এমন একটা রেট বের করতে হবে যে রেটের জন্য এনপিভিটা জিরো আসবে। সো আমরা যদি একটু ট্রায়াল করি, যেহেতু ধরে নিচ্ছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? শীটের স্ক্রিনটা দেখা যাচ্ছে, অন্য স্ক্রিন স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যায়। দেখা যাচ্ছে না, না? এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, সো এখন দেখেন, আমরা ধরে নিচ্ছি, যেহেতু কিছুক্ষণ আগে বললাম যে যদি 10% ভ্যালুতে পজিটিভ ভ্যালু আসে, তার মানে টাকার অবমূল্যায়নটা যদি আর একটু বেশি হয়, ধরে নিচ্ছি 16% হলে হয়তোবা আমি নেট প্রেজেন্ট ভ্যালুর মানটা জিরো পেতাম। সো তাহলে এই 16% ধরে আমরা এর আগে ইন্টারনাল এখান থেকে যে ভ্যালুগুলো বের করছিলাম, এই প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি 16% ধরে করি, দেখি ভ্যালুগুলো কেমন আসে। সো ধরেন 1 থেকে 7 বছর পর্যন্ত ভ্যালু সেম, প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর 16 ধরেছি, ইয়ার সেম। সো প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে যে ফর্মুলাটা আমরা দেখিয়েছিলাম ইন্টারনাল রেট অফ রিটার্ন নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে, এখানে যে ফর্মুলাটা আমরা দেখিয়েছিলাম এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু এখান থেকে সেম একইভাবে একটা প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর পার অ্যানুইটির একটা ফ্যাক্টর পাবো। সেই ফ্যাক্টর দিয়ে গুণ করলে একটা ভ্যালু পেলাম। অষ্টম বছরের ক্ষেত্রে সেম একইভাবেই আমরা বলেছিলাম যে মাঝখানে যে পার্টটুকু ছিল এই ফর্মুলার, এই মাঝখানে যে ভ্যালু ছিল এই ফর্মুলাটার এই পার্টটা দিয়ে আমরা কি করতে পারি, প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টরের শুধুমাত্র একটা সিঙ্গেল ইয়ারের পেতে পারি। এখন দেখেন, এই 16% দিয়ে যখন আমরা এই ডিসকাউন্টেড রেট বের করলাম, তখন দেখা গেল ভ্যালুটা নেগেটিভ চলে আসে। তার মানে 16% হলে নেগেটিভ হয়ে আসতেছে, আমার দরকার কি জিরো ভ্যালু। তার মানে এই 16% যদি 6,000 টাকা হয়, তার মানে এইটার চাইতে একটু কম ভ্যালু হলেই কিন্তু আমি কি করতে পারতাম, 15% অথবা 15.5% হারে যদি ভ্যালুটা হইতো, তাহলে কিন্তু ভ্যালুটা জিরো চলে আসলো। সো তার মানে আমার টার্গেট হলো, যখন আমি দেখলাম একটা পজিটিভ ভ্যালু পেয়েছি, 10% এর পজিটিভ ভ্যালু কত ছিল আমার, 50,000 এর মতো, আমরা ক্যালকুলেশন করে বের করেছি।
এবং 16% বের করে দেখলাম আমরা ভ্যালুটা আসছে নেগেটিভ। সো এটা আমার একটা ট্রায়াল এন্ড ভ্যালু, একটা ইনটিউশন থেকে নিয়ে আসতে পারি যে কিভাবে এই ভ্যালুটা নেগেটিভ আসবে। যে কোনো একটা নেগেটিভ ভ্যালু আমরা বের করতে যদি পারি, তাহলে আমি এখান থেকে একটা ইন্টারপোলেশন করতে পারি। ইন্টারপোলেশন করে ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের করে নিতে পারি। কিভাবে ফর্মুলাটা দেখেন, যে আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা হলো 10% যখন ডিসকাউন্টেড রেট ছিল একটা ভ্যালু পজিটিভ পাইছি, আর 16% এখন যেটা ক্যালকুলেশন করলাম এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু পাইছি। সো একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভ্যালু, এখান থেকে আমি ইন্টারনাল রেট অফ রিটার্নের একটা ফর্মুলা পাবো। ফর্মুলাটা হচ্ছে লোয়ার রেট কত ছিল আমার 10%, এখান থেকে এনপিভি এট লোয়ার রেট, এনপিভি কত ছিল লোয়ার রেটে এত টাকা, ডিভাইডেড বাই এনপিভি এট লোয়ার, এনপিভি কত ছিল, এনপিভি এট লোয়ার কত ছিল, এটা ছিল লোয়ার, মাইনাস এনপিটি এট হায়ার, হায়ারের ক্ষেত্রে আমরা কত পেয়েছি, এটা পেয়েছি, ইনটু ডিফারেন্স ইন রেট কত ছিল 16 মাইনাস 14। So এখন দেখেন এইখানে এই ফর্মুলাটার মধ্যে লোয়ার রেট, এখানে এনপিভি লোয়ার রেটে এত, লোয়ার রেট মাইনাস হায়ার রেট, লোয়ার রেট মাইনাস হায়ার রেট ইনটু 16% মাইনাস 10%, 60% মাইনাস 10%। এইখান থেকে ফর্মুলাটা ক্যালকুলেশন করলে দেখা গেল আমি 15.31% আইআরআর এর জন্য আমি আমার এই এনপিভিটা 0 হয়, তার মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 15.31%। এবং আমার এখানে যেহেতু বলা আছে যে হার্ডল স্লট 10% এর বেশি, তার মানে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন কিন্তু 15% এর উপরে চলে আসছে। সো ইন দ্যাট কেস আমি কিন্তু কি করতে পারি, আমার এই প্রজেক্টটাকে আমি ফিজিবল হিসেবে বলতে পারি। সো এখন এই যে আমরা এখানে হিসাবটা করলাম, এটা কি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের করেছি? কারো কোনো কনফিউশন কি আছে? থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা একটু আলোচনা করতে পারি এটা নিয়ে। স্যার আমরা তো এখানে ইটারেশন মেথড দিয়ে বের করছি, কিন্তু স্যার আপনি ফার্স্টে যেটা দেখাছিলেন এনপিবি কে 0 ধরে আমরা হচ্ছে কি আর এর ভ্যালুটা বের করলে, যেটা আমরা তো নরমালি ওভাবে করে আসছি, ওভাবে করলে কি এইভাবে? সেম পাবো? এটার ক্ষেত্রে জি স্যার, আইআরআর এর ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে যদি আপনি করেন আপনার ক্যালকুলেশন করতে অনেক বড় হবে, কারণ এখানে r⁴ এর ভ্যালুটা আসবে এখান থেকে আপনার, ঠিক আছে? r⁴ এর ভ্যালু আপনাকে ক্যালকুলেশন করতে হবে, এটা দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু 4 অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে আপনাকে। ইন দ্যাট সেন্স আপনারা যদি এটাতে করেন, এটাতে করলে জাস্ট এক লাইনে কিন্তু আপনার আনসার চলে আসবে এখান থেকে এই পেজের প্রেজেন্ট ভ্যালুগুলোর ক্ষেত্রে। আর এই ফর্মুলাটা খুবই সহজ, খুবই সহজ, এটা যদি আপনারা করতে চান করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে না আপনারা এখান থেকে এই ফর্মুলাটা দিয়েও করতে চান, এটাও করতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? স্যার ওইটা ক্যালকুলেটরে দিলেই তো সরাসরি ভ্যালু চলে আসে, ওটা দিয়ে সরাসরি ক্যালকুলেটরে আনা যাবে না? ক্যালকুলেটর দিয়ে যদি সরাসরি ভ্যালু নিয়ে আসেন সেই ক্ষেত্রে তো ভ্যালু তো আপনি আনতেই পারেন, কিন্তু ধরেন আপনি ক্যালকুলেটর দিয়ে তো করলে সবকিছু তো আর হবে না, এটা তো আপনাকে বুঝে বুঝে করতে হবে যে কোত্থেকে আসলো কিভাবে আসলো, তাই না? বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। ওকে। সো আপনি যখন ক্যালকুলেটরে করবেন এখানে হয়তো করতে পারেন, বাট আপনি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে করবেন তখন আপনার কমপ্লেক্সিটি এত বেশি থাকবে যে আপনার এই নিয়মের বাইরে ছাড়া আপনি করতে পারবেন না। বুঝাতে পারছি? So, এটা এছাড়া স্যার থেকে ক্যালকুলেটর 4টার বেশি দিলে মানটা স্যার আসতো না, অনেক সময় লাগে প্রসেস হইতেছে। ওইটাই বললাম যে এটা হলো আপনার জন্য সবচেয়ে সহজ ফর্মুলা আর কি, ঠিক আছে? মানে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে এই জিনিসগুলো এইভাবে ইউজ করি। আর যদি স্যার আপনি এটা একটু defense আরেকবার বলবেন একটু স্যার, মানে আপনি কিভাবে ইউজ করেন? আমরা বেসিক্যালি এইভাবে যেটা করলাম, এখানে যেটা বললাম যে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নের জন্য এই ফর্মুলাটা ইউজ করে থাকি। আমি কি এই ফর্মুলাটা আরেকবার বলবো আপনাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আমরা যেটা বলতেছিলাম একটা প্রথমে যে আমাদের এনপিভি ভ্যালুটা 0 লাগবে, তাই না? যে 0-র জন্য ডিসকাউন্টিং রেট কোনটা আছে সেটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এখন দেখেন আমরা 10% এর জন্য 10% কোথায় পাইছিলাম, ডিসকাউন্টেড রেট 10% ধরে আমরা কিন্তু এখানে অলরেডি একটা এনপিভি ভ্যালু বের করছি, সেম আগের ফর্মুলার মতোই। সো এনপিভি ভ্যালু যখন বের করলাম, এই ভ্যালুটা আমি এখানে ইউজ করলাম ইন্টারনাল রেট অফ রিটার্ন ক্ষেত্রে, যে অলরেডি 10% এর ক্ষেত্রে আমি একটা পজিটিভ ভ্যালু পাইছি, আমার টার্গেট কত 0-তে আনতে হবে। তার মানে টাকার অবমূল্যায়নটা যদি আরো বেশি হয়, যদি 15% অথবা 20% হয়, তাহলে এই ভ্যালুটা কি আরো কমে নেগেটিভ অথবা 0 হইতে পারে। বাট এই মূল্যায়নটা যদি 5% কম হয়, মানে টাকার মূল্য যদি 5% কমে, তাহলে কিন্তু এই ভ্যালুটা আরো বাড়বে। এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন তার মানে আমরা একটা ট্রায়াল করলাম, এখানে 16% নিলাম, আপনি 15% নিতে পারেন, অথবা 10% নিতে পারেন, অথবা 20% নিতে পারেন, যেটা দেখে মনে হবে যে না আপনার এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু আসতে পারে, এরকম একটা ভ্যালু আপনি চুজ করতে পারেন জাস্ট ইনটিউশন থেকে।
সিনটিউশন করে এখানে ধরেন আমি 16% একটা ভ্যালু নিলাম, তো 16% ভ্যালু নিয়ে দেখা গেল সেম একইভাবে আমি 16% জন্য আমি কি করলাম, প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর পার ইউনিট বের করলাম কত, এখান থেকে 4.0386। কোন ফর্মুলাটা দিয়ে ইউজ করলাম, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করছি। এখানে কি করছি, যেহেতু আর এর ভ্যালুটা কত ছিল আমার 16% আর এন এর ভ্যালুটা কত ছিল 7 বছর, আর এখানে আর এর জন্য 10% ভ্যালু, জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে আমরা এই ইম্প্যাক্ট ইউনিটি ফ্যাক্টরটা বের করছি। 1 থেকে 7 কেন করলাম, কারণ এই 7 বছরের জন্য ভ্যালু একই 55,000 টাকা। আর অষ্টম বছরের জন্য আলাদা বের করলাম কেন, কারণ এটার ভ্যালুটা দেখেন আলাদা। যখন আমি সিঙ্গেল একটা ভ্যালু বের করব তখন কিন্তু পিভিআইএফ এর যে ফর্মুলাটা আছে আমি কিন্তু বলে দিয়েছি যে এই ফর্মুলাটার মধ্যেই মাঝখানের যে পার্টটুকু আছে এই পার্টটুকু ধরে যদি করেন তাহলে যে কোনো একটা বছরের জন্য আপনি কি করতে পারবেন, প্রেজেন্ট ভ্যালু ইম্প্যাক্ট ফ্যাক্টর পাবেন। দেখেন এই ফর্মুলাটা ইউজ করলে আপনি এখান থেকে শুধু 1 বছরের জন্য ইম্প্যাক্ট ফ্যাক্টরটা বের করে ফেলতে পারলেন। তাহলে যেহেতু 1 থেকে 8 বছর পর্যন্ত কমপ্লিটলি আপনার 16% জন্য 2,43,000 টাকা আসছে, এবং আমাদের এনপিভিটা কি, যে আপনার কত টাকা প্রেজেন্ট ভ্যালু মাইনাস অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু পাইছি। সো আমার টার্গেট হলো সব সময় আমি যখন ইন্টারপোলেশন করব, আমার যেহেতু একটা পজিটিভ ভ্যালু আমি পেয়েছি ডিসকাউন্টেড রেট, অনেক সময় নেগেটিভও পেতে পারি, এখানে এই ভ্যালুটা কিন্তু আমি নেগেটিভও পেতে পারি, সেই ক্ষেত্রে ধরেন এটাতে হয়তো আমি পজিটিভ পাইছি, দ্যাটস ওয়াই আমি কি করছি এখানে 16% আসছে। কিন্তু যদি এটা নেগেটিভ ভ্যালু হইতো তাহলে এই ভ্যালুটা কিন্তু আমাকে কমাই নিয়ে আসতে হতো, 5% করতে হতো। সেটা কিন্তু একটু মাথায় রাখবেন, এটা কিন্তু একটু বোঝার বিষয়, ঠিক আছে? যেহেতু আপনার টার্গেট হবে একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু, কারণ না হলে আপনি লোয়ার রেট এবং হায়ার রেটটা কোথায় পাবেন? সো ইন দ্যাট কেস আপনার এইখানে দুইটা ভ্যালু যেহেতু আমার আসছে, 10% এর জন্য এটা অলরেডি নেট প্রেজেন্ট ভ্যালুতে করেছেন, আর 16% এর জন্য আমরা একটা নেগেটিভ ভ্যালু পাইছি। কোত্থেকে পেলাম? এখান থেকে পেলাম ট্রায়ালের মধ্যে। সো এই দুইটা থেকে ফর্মুলাটা, ইন্টারনাল রেট অফ ফর্মুলা, লোয়ার রেটটা কত ছিল, এটা হলো লোয়ার রেট, এনপিভি এট লোয়ার রেটের জন্য আপনার এনপিভি কত ডিভাইডেড বাই এই দুইটার যে গ্যাপটুকু আছে সেই গ্যাপটুকু ইনটু এই দুইটার যে গ্যাপটুকু আছে সেই গ্যাপটুকু এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখা গেল 15.31% হলো আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর এখানে দেখেন আমার কোশ্চেনে বলে দেওয়া ছিল যে আমার হার্ডলস রেট কত আছে, হার্ডলস রেট অথবা পাসিং, যে এই 10% এর উপরে ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা যদি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন দুইটাই থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব। দেখেন এখানে আমার 10% এর উপরে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কত আছে, 19%। সেম একইভাবে ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে 15%। সো বোথ কেসে আমার কিন্তু প্রজেক্টটা ফিজিবল। পাশাপাশি পেব্যাক পিরিয়ড যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেখেন 1 এর উপরে থাকতে হবে, সেটার ক্ষেত্রে এটা পজিটিভ, প্রজেক্টটা ফিজিবল। আমরা যদি আরেকটু চিন্তা করি, এখানে পেব্যাক পিরিয়ড 4.5 বছর, আমার টোটাল লাইফ কত, লাইফ হচ্ছে 8 বছর। সো ইন দ্যাট কেস এটাও কিন্তু আমার এখানে ফিজিবল, এটাও কিন্তু আমার এই জায়গাতে ফিজিবল। সো প্রত্যেকটা কেসে সোফার এখন পর্যন্ত কিন্তু আমার ফিজিবল আছে। এখন লাস্ট আরেকটা পার্ট আছে, সেটা হলো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। সো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে দেখেন আমরা এখানে কি করলাম, এটার ক্ষেত্রে যেটা হতে পারে, যেমন এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে নেট ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 10% আকারে করে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, সেটা আপনারা ক্লাসে করেছেন। এই অনুযায়ী করে দেখা গেল যে এই পোর্শনটি এসে আমাদের কি হলো, পজিটিভ আসলো। তার মানে টোটাল 8 বছরের মধ্যে আমি কি করলাম, সপ্তম বছরে এসে আমি প্রফিটেবিলিটি আসলাম। তাহলে সপ্তম বছরে যেহেতু পজিটিভ হয়েছে, তার মানে 6 থেকে 7 বছরের কোনো এক সময়ে এসে এই জিনিসটা পজিটিভ হয়েছে। সো 6 থেকে 7 বছরের মাঝামাঝি যদি পজিটিভ হয়, তার মানে দেখেন এটা সূত্র হচ্ছে যে টাইমে নেগেটিভ ছিল এই টাইমে নেগেটিভ ছিল 6 ইয়ার্সে, প্লাস নেগেটিভ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল পরের বছরের যে ইনকাম, নেগেটিভ ভ্যালু যে বছর নেগেটিভ ভ্যালু ছিল পরের বছরের যে ইনকাম ছিল, এই দুইটার অনুপাত থেকে দেখা গেল 6.37 ইয়ার্সে আমি এসে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড পেলাম। ডিসকাউন্টেড মানে হচ্ছে যদি টাকার অবমূল্যায়নও হয় তারপরেও কিন্তু আমি 8 বছর লাইফের মধ্যে 6.37 ইয়ার্স আমি পেলাম। তার মানে এখান থেকে কিন্তু প্রায় 1.7 ইয়ার্স এর মতো আমার কি আসবে, এক্সট্রা বেনিফিট আসবে যদি টাকার অবমূল্যায়ন হয়। সো ইন দ্যাট কেস এই ক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারবো আমার প্রজেক্টটা ফিজিবল। সো আশা করি এইখান থেকে আমাদের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আপনারা যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আমরা দিব
সো এটা একটু প্র্যাকটিস করে ভালো মতো রাখবেন, তাতে করে যেটা হবে পরীক্ষায় একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। ঠিক আছে, আমরা আপনাদের প্র্যাকটিসের জন্য যেটা করব, আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা কোশ্চেন দিব। এই কোশ্চেনটা হলো, দেখেন কি আছে এখানে, যে ইলেকট্রিক ইউটিলিটি কোম্পানি ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইজ এ প্রজেক্ট কল গ্রিড আই টু ইনস্টল অ্যাডভান্স স্মার্ট সেন্সর অ্যাক্রস ইটস ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ঠিক আছে, গোলটা কি? গোলটা হচ্ছে লাইনের ক্ষেত্রে যে আউটেজ টাইমটা থেকে লোডশেডিং টাইম যেটা আছে সেটা কমানো, মনিটরিংটা কন্ট্রোল করা এবং অপটিমাইজ এনার্জি ফ্লোটাকে এনশিওর করা। এটা হলো ডিস্ট্রিবিউশন লাইনের জন্য। ঠিক আছে, তো এখন দেখেন এখানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে, প্রজেক্ট লাইফ দেওয়া আছে, সেলভেজ ভ্যালু দেওয়া আছে, অ্যানুয়াল বেনিফিট দেওয়া আছে, কত টাকা খরচ আছে, হার্ডলস রেট অথবা ডিসকাউন্ট রেটও দেওয়া আছে, এবং এখানে বলা আছে স্ট্রেট লাইন বেসিসে সেলভেজ ভ্যালুটা দেওয়া আছে। তার মানে আপনাদের পরীক্ষার হলে যেটা আসতে পারে, এরকম একটা প্রবলেম দিয়ে বলা হতে পারে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং ডিসকাউন্টেড রেট অফ পেব্যাক পিরিয়ড, এই জিনিসগুলো বের করতে বলা হতে পারে। ঠিক আছে, এবং এইগুলা বের করার পরে লাস্টে যেটা একটা থাকতে পারে যে অলসো শেয়ার ইউর অপিনিয়ন বেসড অন অ্যাবভ অ্যানালাইসিস হোয়েদার দ্য অ্যাবভ প্রজেক্ট ইজ ভায়াবল অর নট টু ইনভেস্ট। তার মানে এই সবগুলো ডাটা পাবেন, ডাটা পাওয়ার পরে আপনাকে একটা কমেন্ট করতে বলা হবে যে আসলে অ্যানালাইসিস করে বলতে হবে যে প্রজেক্টটা আসলে ফিজিবল অথবা ফিজিবল না। সো এই পর্যন্ত এটা একটু প্র্যাকটিস করে, এই দুইটা প্রবলেম আপনাদেরকে দিচ্ছি, আশা করি এই দুইটা প্রবলেম করলে আপনারা পরীক্ষার মধ্যে একটা কমন পাবেন। সো এটা একটু ভালো মতো পড়বেন, এটা থেকে হয়তো একটা সেট কোশ্চেন আসতে পারে। সো এই আমরা এতক্ষণ যে ইস্যুটা সলভ করলাম, প্রবলেমটা সলভ করলাম, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারেন স্যার না ওই অথবা স্যার ওই যে স্ট্রেট লাইন যদি না হয় অন্য কিছু হয় তাহলে আমাদের কি করতে হবে যখন বললেন? আচ্ছা, স্ট্রেট লাইন যদি না হয় সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো আপনার আমরা যখন কাজ করব সেক্ষেত্রে তো আপনাকে ভেঙে ভেঙে দিতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি আগের কোশ্চেনটা দেখি, আমরা এখানে দেখেন এখানে যেটা করেছি, যেখানে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা বের করেছি না, ডেপ্রিসিয়েশনটা কি আসছে এখানে, যে ইউজফুল লাইফ ডিভাইডেড বাই 8 ইয়ার্স করে ফেলেছি, তাই তো? সহজ জি, স্যার। হিসাবে করে ফেলেছি। কিন্তু এখন দেখেন যদি এরকম বলি যে 1 থেকে 2 বছর পর্যন্ত আপনি 1.5 লাখ টাকা ডেপ্রিসিয়েশন করলেন, ধরেন আপনি এখানে 8 বছরের জায়গায় কি করলাম, আমরা বলে নিলাম যে প্রথম 4 বছরে 1.5 লক্ষ টাকা ডেপ্রিসিয়েট করেছেন, পরবর্তী 4 বছরে 1 লক্ষ টাকা ডেপ্রিসিয়েশন করেছেন, টোটাল 8 বছরেই আপনি কি করেছেন, 2.5 লাখ টাকা ডেপ্রিসিয়েশন করেছেন। এখানে যেহেতু 8 স্ট্রেট লাইন বলে দিয়েছি, তার মানে আপনি বলেছেন এখানে 8 দিয়ে ভাগ করে কিন্তু আপনি ডেপ্রিসিয়েশনটা বের করে নিয়েছেন। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলে দিতাম যে প্রথম 4 বছরের জন্য ডেপ্রিসিয়েশন কত, প্রথম 4 বছরের জন্য ডেপ্রিসিয়েশন এত, পরের 4 বছরের জন্য ডেপ্রিসিয়েশন এত, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে এভারেজ ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ করে তারপরে বের করে আলাদা করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা, এটা থেকে কোনো কোশ্চেন না থাকলে আমরা আপনাদেরকে দুইটাই দিয়ে দিব, আজকে যে দুটো পড়লাম এই দুইটাই আপনাদেরকে দিয়ে দিব আপনাদের প্র্যাকটিসের জন্য। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এইটা ক্লোজ করব, আমাদের আরেকটা টপিক আছে আজকে, ওই টপিকটা নিয়ে আলোচনা করব। আর কোশ্চেন প্যাটার্নটা বললে ভালো হতো। দুইটা স্যাম্পল দিয়েছি, দুইটা স্যাম্পল প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আশা করি বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় পরীক্ষায় যেরকমই আসুক না কেন পারবেন। বাকি স্লাইড গুলার ক্ষেত্রে ওগুলা বললে ভালো হতো স্যার, থিওরিটিক্যাল স্লাইড গুলা। থিওরিটিক্যাল কোন স্লাইড? ফার্স্ট ক্লাসে যেগুলো পড়াইছিলেন। ফার্স্ট ক্লাসে যেগুলো পড়িয়েছি? জি স্যার, থিওরিটিক্যাল ফার্স্ট যে ক্লাস স্লাইডটা, লেকচার থিওরিটিক্যাল 1 এর স্লাইডে তো স্লাইড। অলরেডি ক্লাসে বলে দিয়েছি তো, কিভাবে আসবে পরীক্ষায় বলে দিয়েছি না? ক্লাসে বলে দিয়েছি কি কি আসবে, যদি ক্লাস নোট নিয়ে থাকেন আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের আপনাদের L1 লেকচারটা শেষ করেছি আমরা, L2 মালিহা ম্যাডাম পড়িয়েছে, আমি একটা কেস স্টাডি সলভ করালাম এই লেকচারের উপরে। L3 মালিহা ম্যাডাম পড়িয়েছে, আর আমাদের আরেকটা টপিক বাকি আছে সেটা হলো L4। সো L4 আমরা যেটা বললাম, L1 থেকে এক সেট কোশ্চেন আসবে, L2 থেকে এক সেট আসবে, L3 থেকে এক সেট আসবে, L4 থেকে এক সেট আসবে, প্রত্যেকটা থেকে এক সেট কোশ্চেন আসবে। সো এতক্ষণ পর্যন্ত যেটা পড়লেন
আমরা L1 L2 L3 তিনটা সেট কোশ্চেন মোটামুটি পড়ে ফেলেছেন। এখান থেকে একটা সেট কোশ্চেন বাকি আছে, সেটা আমরা 10টা পর্যন্ত ক্লাস নিব। 10টা পর্যন্ত যেটুকু পড়াবো প্লাস কালকে আরেকটা ক্লাস হবে, সেটাও যেটুকু পড়াবো সেটুকুই মোটামুটি আপনাদের L4 এর পরীক্ষার মধ্যে আসবে আশা করি। তো আমাদের আজকের টপিক যেটা L4 এ আমরা প্রজেক্ট শিডিউলিং টেকনিকটা শিখবো। প্রজেক্ট শিডিউলিং টেকনিকটা কি? ধরেন আপনাদের মনে আছে যে আমরা স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে পড়েছিলাম যে কাজগুলো ছোট ছোট টুকরা করে ভাগ করতে হবে, যেটাকে আমরা বলতেছিলাম ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সো এই যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার গুলো আছে, সেই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারকে ধরে ধরে আমরা একটু দেখতে চাই যে আসলে এই কাজগুলো কমপ্লিট করতে কতদিন সময় লাগবে। সো একটা কাজ যদি আপনি ধরেন 10টা টুকরোতে ভাগ করেছেন, যে আমি এই কাজটা করতে চাই এই জন্য এই কাজটাকে 10টা ভাগে ভাগ করে নিয়েছি, সেটা যদি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হয় তাহলে প্রত্যেকটা কাজ করতে একটা নির্দিষ্ট সময় লাগার কথা। তাহলে এই 10টা কাজের জন্য যদি নির্দিষ্ট সময় লাগে তাহলে এই 10টা কাজ করতে অলটুগেদার কতটুকু সময় লাগবে, এটাই হলো আমাদের এই প্রজেক্ট শিডিউলিং টেকনিক থেকে আমরা জানবো। সো প্রজেক্ট শিডিউলিং টেকনিকের জন্য দুইটা মেথড আছে, একটা হলো ক্রিটিক্যাল পাথ মেথড আর একটা হচ্ছে প্রজেক্ট এভালুয়েশন এবং রিভিউ টেকনিক পার্ট অ্যানালাইসিস। সো ক্রিটিক্যাল পাথ মেথডটা আমরা আজকে পড়বো, কালকে দেখি কতটুকু আগাতে পারি, কালকে হয়তো পিআরটি অথবা পার্ট অ্যানালাইসিসটা আমরা শিখবো। সো ক্রিটিক্যাল পাথ মেথড শেখার আগে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রামটা কি জিনিস? আমরা যদি এইরকম হয় যে আমাদের কোন একটা কাজ করতে চাই, সো কোন একটা কাজ যখন আমরা করতে চাই, সো এই কাজগুলোকে আমরা ভাগ ধরে নিচ্ছি যে এই 7টা কাজে ভাগ করে নিচ্ছি। কি করতে চাই? আমি একটা বাড়ি বানাতে চাই। সো বাড়ি বানানোর জন্য আমার আসলে কি কি কাজ করতে হবে সেই কাজটা, এটা হচ্ছে আমার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ঠিক আছে? সো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মধ্যে কি আছে, যে প্রথমে যখন বাড়ি করব তখন আমাকে কি করতে হবে, একটা বাড়ির ডিজাইন করতে হবে এবং সেটাতে ফাইন্যান্সিং এর জন্য লাগবে। যখন আমি বাড়ির ডিজাইন করতে যাব, বাড়ির ডিজাইনের জন্য এখানে আমি আবার একটা কি করলাম, অ্যাক্টিভিটিটাকে নাম্বার দিলাম। এই কাজটা হলো আমার 1 নাম্বার অ্যাক্টিভিটি, যে বাড়ির ডিজাইন করবে এবং এটার জন্য আমার টাকা লাগবে। এখানে একটা পার্ট দেখা আছে, দেখেন প্রিডেসেসর। প্রিডেসেসর মানে এই কাজটা অন্য কারোর সাথে ডিপেন্ডেন্ট না, আমার মন চাইলে আমি ডিজাইন করতে চাই, ডিজাইন করতে পারি এবং হলো ফাইন্যান্সিং করতে পারি। এবং এই কাজটা করতে কতটুকু সময় লাগবে? 3 মাস সময় লাগবে, এটা আমার দেয়া আছে। অথবা আমি বের করে নিলাম যেটা কাজ করতে আমার 3 মাস সময় লাগে। এখন এইটা কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি 2 নাম্বারটা শুরু করতে পারবো। এই জন্য দেখেন আমরা যখন 2 নাম্বার কাজটা শুরু করতেছি তখন এই কাজটার নাম কি? লে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমরা দিব বাড়ির। এবং এই কাজটা প্রিডেসেসর হলো যখন 1 নাম্বারটা শেষ হবে তখন হলো আমি এই 2 নাম্বারটা শুরু করতে পারবো। সো এখানে প্রিডেসেসর মানে হচ্ছে এই কাজটা, তার মানে 1 নাম্বার কাজ শেষ হইলে কেবলমাত্র আমি এই কাজটা স্টার্ট করতে পারবো, তার আগ পর্যন্ত কিন্তু পারবো না। এবং এই কাজটা করতে আমার 2 মাস সময় লাগবে। সেম একইভাবে 3 নাম্বার পার্ট, 3 নাম্বার একটা কাজ আছে, দেখেন এই কাজটা কখন করতে পারবো, এখানে লেখা আছে 2 শেষ হলেই কেবল আমি 3 নাম্বার কাজটা শুরু করতে পারবো, তার আগে পারবো না এবং এই কাজটা করতে 1 মাস সময় লাগবে। আচ্ছা এখন দেখেন 4 নাম্বার কি বলা আছে, 4 নাম্বার কাজটা করতে হলে এর আগে 2 এবং 3 দুইটাই শেষ হতে হবে। তার মানে এই দুইটা কাজ যখন শেষ হবে তখন শুধুমাত্র আমরা এই 4 নাম্বার কাজটা শুরু করতে পারবো। তার মানে এই দুইটা যখন একসাথে শেষ হবে তখন শুধুমাত্র আমরা এই কাজটা শুরু করতে পারবো, এটা করতে 3 মাস সময় লাগবে। সেম একইভাবে এই 5 নাম্বার কাজটা করতে গেলে 4 কমপ্লিট করতে হবে, 6 নাম্বার কাজটা যখন করতে যাবেন তখন 4 এবং 5 কমপ্লিট হতে হবে এবং লাস্টের কাজ যখন করতে যাবো অবশ্যই এই 6 নাম্বার কাজটা কমপ্লিট হইলেই কেবলমাত্র এই কাজটাও করতে পারবো। তার মানে আমার এই কাজটা আসলো হলো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে। এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে আমি একটা রিলেশন বের করে দেখলাম প্রিডিসেসরের মাধ্যমে, যে কোন কাজটা আগে কোন কাজটা পরে এবং কোন কাজটা না করলে কোন কাজটা হবে না, এইটাকে আমি প্রিডিসেসরের মাধ্যমে বের করলাম। এবং এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারকে প্রত্যেকটাকে আমি একটা নাম দিলাম, অ্যাক্টিভিটি গুলোকে নাম দিলাম এবং এখানে বের করলাম কি কাজটা করতে, কোন কাজটা ইন্ডিভিজুয়ালি করতে কতটুকু সময় লাগবে। তাহলে আমি যদি বলি একটা এই যে বাড়িটা আমি করতে চাই, এই বাড়িটা করতে কতদিন সময় লাগবে, কে বলতে পারবে? আমি যদি এই বাড়িটা করতে চাই, বাড়িটা করতে কতদিন সময় লাগবে? 12 মাস। 12 মাস।
আচ্ছা, এটা যোগ করে দিয়েছেন তাই না? জি স্যার। আচ্ছা, এটা 12 মাস লাগবে, এটা কিন্তু আমি বুঝতেছি, কিন্তু এখন দেখেন কোনো কাজ যদি আমি প্যারালালি করতে পারি তাহলে কাজটা কি 12 মাসের আগে করে আনা সম্ভব না? জি স্যার। ইয়েস স্যার। তাই তো, কিন্তু কোন কাজটা আমি প্যারালালি করব কোনটা করব না সেটা আমাকে বাইরে করে নিয়ে আসতে হবে না আগে? প্রজেক্ট শিডিউলিং টেকনিক আমাদের ঠিক এটাই শেখাবে, ঠিক আছে? So, আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি যেখানে আমার কোনটা আগে কোনটা পরে হবে এবং কোন কাজের ইন্ডিভিজুয়াল কাজটা করতে শুধুমাত্র এই সময়টুকু লাগবে সেটা দেয়া আছে। আমরা একটু অ্যাক্টিভিটি অন অ্যারো, আমরা যখন প্রজেক্ট শিডিউলিং টেকনিক করব দুইটা মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করব। সো প্রথমে আমরা এরকম একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে টাইম ডিউরেশন বের করব, করে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো। সো নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে দুই ধরনের নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে, একটা হলো অ্যাক্টিভিটি অন অ্যারো আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড। একটু মাথায় রাখি, অ্যাক্টিভিটি অন অ্যারো, অ্যাক্টিভিটি অন নোড। আচ্ছা, আমরা যদি চিন্তা করি এইটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, তার মানে এখান থেকে বলা আছে এটা যদি 1 নাম্বার টাস্ক হয়, 1 নাম্বারটা শেষ হলে 2 নাম্বারটা শুরু হবে, 2 নাম্বারটা শেষ হলে 3 নাম্বারটা শুরু হবে। জাস্ট আগেরটার মতো আমরা যে প্রবলেমটা করলাম, যে কোনো একটা কাজ 1 শেষ হলে 2 শেষ হবে, 2 শেষ হলে 3 নাম্বার শেষ হবে। এটা হয়তো আমার স্টার্টিং পয়েন্ট হতে পারে, এটা আমার স্টার্টিং পয়েন্ট হতে পারে, এটা আমার এন্ডিং পয়েন্ট হতে পারে, ঠিক আছে? So, এখন দেখেন এইখানে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি হলো আমরা নোড আর এটাকে বলতেছি ব্রাঞ্চ অথবা অ্যারো। এটা হচ্ছে অ্যারো আর এটাকে আমরা বলতেছি নোড অথবা অ্যাক্টিভিটি। একটু মনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমরা যদি আমাদের আগের যে প্রবলেমটা আছে, আগের প্রবলেমটাতে যদি আমরা ফিরে যাই, দেখেন আমরা কি বলতেছিলাম, এটাকে আমরা প্রথমে দুইটা জিনিস পড়তে চাচ্ছিলাম, একটা হলো অ্যাক্টিভিটি অন অ্যারো আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড। সো অ্যাক্টিভিটি অন অ্যারোর মাধ্যমে যদি আমরা এই ডায়াগ্রামটা দেখাই, দেখেন প্রথমে কি আসতেছে যে আমার একটা টাস্ক হলো 1 নাম্বার টাস্ক, 1 নাম্বার টাস্কটা শেষ হলে 2 নাম্বার টাস্কটা আমি করতে পারবো। এবং 1 নাম্বার টাস্কটা কি ছিল, আমাদের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে যেটা আসছে সেটা আমি এখানে লিখে দিলাম জাস্ট বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? এই কাজটা করতে সময় লাগছে কতদিন? 3 দিন। সেম একইভাবে আমি যখন 2 নাম্বার কাজ থেকে 3 নাম্বার কাজ করব, এই কাজটা করতে লাগবে হচ্ছে 2 নাম্বার শেষ হলে আমি 3 নাম্বার কাজ শুরু করতে পারবো, তাই না? তার মানে 3 নাম্বার কাজ শুরু করতে হলে অবশ্যই কি করতে হবে, 2 শেষ হইতে হবে, এবং এই কাজটা শেষ হলে কি করতে হবে, আমাকে 2 মাস সময় দিতে হবে। সেম একইভাবে দেখেন এইখান থেকে যখন আমি এই কাজটা করতে যাব তখন আমার 1 মাস সময় লাগবে। So, এটা আমি বোঝাচ্ছি এই জন্যই, দেখেন যে এই কাজটার মধ্যে নোডের মধ্যে কিন্তু কোনো কাজ নাই, অ্যাক্টিভিটি গুলো কোথায় আছে, এই যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটার মধ্যে অ্যাক্টিভিটিটা দেয়া আছে, এই তীর চিহ্নটার মধ্যে অ্যাক্টিভিটি গুলো দেয়া আছে। এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি অন অ্যারো, কারণ এটা হচ্ছে নোড, সেই নোডের মধ্যে কোনো কিছু নাই, নোডের মধ্যে যা শুধুমাত্র নাম্বার গুলো দেওয়া আছে, কাজের নাম্বার গুলো, আর টাস্ক গুলো দেওয়া আছে হলো অ্যাক্টিভিটি অন অ্যারো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এইখানে আমরা যদি 4 নাম্বার পয়েন্ট দেখি, এই 6 নাম্বার টাস্ক দেখেন, 4 নাম্বার টাস্কটা ডিপেন্ড করে কিসের উপরে, 4 নাম্বার টাস্কটা ডিপেন্ড করে হচ্ছে 3 নাম্বার এবং 2 নাম্বার দুইটাই শেষ হওয়ার পরে 4 নাম্বার কাজটা শুরু করতে পারবো। কিভাবে দেখেন, আমার এখানে কিন্তু বলা ছিল যে 4 নাম্বার শেষ করতে হলে অবশ্যই 2 এবং 3 শেষ করতে হবে, তাই না? আচ্ছা দেখেন, এখন এখানে দেখেন 2 এবং 3 যদি আমি করতে চাই, এখানে দেখেন 2 ও শেষ হলো 3 ও শেষ হলো, তার মানে 2 শেষ করলাম, এখান থেকে 2 শেষ করলাম, 2 শেষ হলো এবং 3 শেষ হলো, দুইটা শেষ হওয়ার পরে কিন্তু 4 এর কাজ শুরু করছে। কিন্তু এখানে একটা ডটেড লাইন, বাকিগুলো সলিড লাইন কেন? এখানে দেখেন সবগুলো সলিড লাইন, এটা ডটেড লাইন কেন? ডটেড লাইনের কারণ হলো দেখেন 3 থেকে যখন 4 করতে যাব তখন এই কাজটা করতে কোনো টাইম ব্যয় লাগে না, তার মানে টাইম কত? 0 টাইম। 3 থেকে 4 করতে কত সময় লাগে? 0 টাইম লাগবে। সো 0 টাইম যেহেতু আছে, সো এই টাইমটা করতে কিন্তু কোনো সময় লাগে না। সো এই ধরনের সময় যদি কোনো কারণে না লাগে তাহলে সেটাকে আমরা ডটেড লাইন দ্বারা দেখাই, কারণ এই কাজটা শেষ হইলে আমি এই কাজটা করতে পারবো, কিন্তু এটা করতে কোনো টাইম ল্যাপসে নাই, সময় নাই। কিন্তু এই কাজটা করতে দেখেন 1 মাস সময় লাগতেছে, 2 মাস সময় লাগতেছে। সো ইন দ্যাট কেস যেসব কাজগুলো করতে কোনো সময় লাগে না, আমি সাথে সাথে শুরু করে ফেলতে পারবো এট এ টাইম, তখন কিন্তু এই লাইনটাকে আমরা ডটেড লাইন অথবা ডামি লাইন দ্বারা প্রকাশ করতে পারি, জাস্ট ফর ইউর লার্নিং, ঠিক আছে?
সো আমরা কি করলাম, অ্যাক্টিভিটি অন নোডটা দেখলাম। অ্যাক্টিভিটি কোথায় লেখা ছিল, নোড অ্যারোর উপরে লেখা ছিল। কোথায় ছিল, এই তীর চিহ্নটার উপর লেখা আছে। সো আমরা আরেকটা জিনিস যেটা আছে সেটাকে বলতেছি হলো অ্যাক্টিভিটি অন নোড। সো এখানে দেখেন এই প্রবলেম, আচ্ছা, অ্যাক্টিভিটি অন নোড মানে হলো দেখেন আগে যেরকম এই অ্যারোটার মধ্যে অ্যাক্টিভিটি গুলো লেখা ছিল, এখন দেখেন সেই অ্যাক্টিভিটির মধ্যে অ্যারো কাজগুলো না, এখন লেখা ছিল এই যে নোড যেটা আছে নোডটার মধ্যে অ্যাক্টিভিটি গুলো লেখা আছে। সো এই জন্য দেখেন জাস্ট ডিফারেন্সিয়েশনের জন্য আমরা কি করলাম, একটাকে বললাম অ্যাক্টিভিটি অন অ্যারো, অ্যাক্টিভিটি অন নোড, দুইটার যে কোনোটাই আপনি চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, এখন দেখেন যদি আমরা দুইটার যে কোনোটাই ইউজ করতে পারি তাহলে কোনটা ইউজ করবো, তাই না? সো এখন দেখেন দুইটার মধ্য থেকে কোনটাকে দেখতে পরিচ্ছন্ন মনে হয়। যদি আপনার নেটওয়ার্কটা খুবই ছোট হয়, যে আপনার টাস্ক হলো অনলি মাত্র এই তিনটা টাস্ক আছে অথবা 4টা টাস্ক আছে, তাহলে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার যে কাজগুলো আছে অ্যাক্টিভিটি অন অ্যারোর মধ্যে কাজগুলো করতে পারবেন। কিন্তু এখন দেখেন আপনার এইখানে যে গ্যাঞ্জামটা পাকাইছে, আপনি এখানে যদি লেখেন আমি বুঝবো কিভাবে যেটা কোন কাজের অ্যাক্টিভিটি? আপনি যদি ধরেন এইখানে একটা অ্যাক্টিভিটি লিখেন, তাহলে এইটা কি হবে, যেহেতু দুইটাকেই কভার করতেছে আমি মনে এটাও বুঝতে পারি আবার এটাও বুঝতে পারি, যে কোনো একটা কনফিউশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ইন দ্যাট কেস যখন নেটওয়ার্কটা একটু কমপ্লেক্স হয়ে যাবে তখন আমরা অ্যাক্টিভিটি অন নোডটা করার চেষ্টা করব। সো রিয়েল লাইফ প্রবলেমগুলো যেহেতু মোস্ট অফ দ্য কেস একটু কমপ্লেক্স, সো রিয়েল লাইফ প্রবলেমে আমরা ম্যাক্সিমাম টাইমে অ্যাক্টিভিটি অন নোডটাই প্র্যাকটিস করে থাকি। সো আপনারাও চেষ্টা করবেন অ্যাক্টিভিটি অন নোডটা প্র্যাকটিস করার জন্য। সো এখন দেখেন আমরা যদি এইটা আমাদের প্রবলেম হয়, এটাকে যদি আমরা ডায়াগ্রাম দিয়ে আঁকতে চাই, এটাকে দেখেন একদম শুরুতে যদি আমরা চিন্তা করি যে আমরা একটা স্টার্টিং পয়েন্ট দিলাম, স্টার্টিং পয়েন্টটা কোত্থেকে আসলো, এটা হলো আমাদের পয়েন্ট 1 এর মাধ্যমে। পয়েন্ট 1 এর মধ্যে কি বলছে, 3 মাস সময় লাগবে ডিজাইনটা করার জন্য। সো আমরা যদি হিসাব করি, এখান থেকে আমরা কি করলাম, 1 নাম্বার নোট দিলাম, এটা হলো টাস্ক, উপরেরটা হচ্ছে টাস্ক, নিচেরটা হলো ডিউরেশন, কতদিন সময় লাগবে, ডেইজ অথবা ধরেন ডিউরেশন, ঠিক আছে? সো ডেইজ অথবা ডিউরেশন, এটা যদি আমরা চিন্তা করি, উপরেরটা হলো টাস্ক, এটা হলো 1 নাম্বার টাস্ক করতে কতদিন সময় লাগতেছে, 3 দিন সময় লাগতেছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার কাজ শেষ হলে আপনি কি কি কাজ করতে পারবেন দেখেন, এই দুইটা যদি 1 নাম্বার কাজ শেষ করা যায়, তার মানে 1 নাম্বার শেষ হলে আপনি 2 এর কাজও শুরু করতে পারবেন, 1 নাম্বার শেষ হলে আপনি 3 এর কাজও শুরু করতে পারবেন। তাহলে 1 নাম্বার কাজ শেষ হলে যদি 2 এর কাজ শুরু করতে পারেন, তাহলে এটা হলো 2 নাম্বার টাস্ক আর এটা হলো 3 নাম্বার টাস্ক। আচ্ছা আচ্ছা গেল। এখন 1 নাম্বার টাস্ক করতে সময় লাগে, 2 নাম্বার টাস্ক করতে 2 মাস সময় লাগে, 3 নাম্বার টাস্ক করতে কতদিন সময় লাগে, 1 মাস সময় লাগে। তাহলে 2 নাম্বার টাস্ক করতে 2 মাস সময় লাগে আর 3 নাম্বার কাজ করতে 1 মাস সময় লাগে, হয়ে গেল। তারপরে যদি আমরা 4 নাম্বার টাস্কে আসি, দেখেন 4 নাম্বার টাস্ক কি বলছে, 4 নাম্বার টাস্ক হলো এই কাজটা শেষ হতে 2 এবং 3 দুইটাই শেষ হতে হবে এবং 3 মাস সময় লাগে। এবং 5 নাম্বার টাস্ক কি বললো, 2 এবং 3 দুইটাই শেষ করতে হবে এবং এখানে 1 মাস সময় লাগে। তাহলে এই 4 এবং 5 দুইটাই কিন্তু এই দুইটার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এটা কিভাবে আঁকতে পারি দেখেন, সেখান থেকে দেখেন আমরা যদি চিন্তা করি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। স্যার স্ক্রিন গুলো একটু স্লো আসতেছে, যা এটা সবার হচ্ছে নাকি শিওর না, মানে কথার সাথে জি স্ক্রিনটা স্যার, স্লো। সবারই মানে আমরা বুঝতেছি না। হ্যাঁ এটা সব একটু স্লো হচ্ছে তাই না? এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? স্যার কিছু লিখেন, আমি বলি স্যার। লিখলে ওটা অনেক পরে মানে স্ক্রিনের সাথে পরে adjust আসতেছে না? ওকে, দাঁড়ান একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি। এখন কি কিছুটা বেটার? জি স্যার, এখন বুঝতে পারছি। এখন কিছুটা বেটার না? স্যার এখন একটু প্রথম থেকে বোঝাবেন, এতক্ষণ স্যার মানে খুব একটা মানে এর ভিতরে আসলাম, বুঝতে পারছি না। আচ্ছা, না বুঝলে একটু জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তাহলে ভাবছি যে আপনারও কষ্ট আমারও আমারটাই কষ্ট। আমার স্টপ হয়ে আছে ভাবছি, কিন্তু সবার স্টপ। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, দেখেন এখানে আমরা যেটা করতে চাচ্ছিলাম হলো যে আমরা অ্যাক্টিভিটি অন নোড এটার মাধ্যমে কমপ্লেক্স যে নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্ক গুলো আমরা আগে ডায়াগ্রামটা আঁকবো। ডায়াগ্রাম এঁকে আমরা কি করব, আমরা দেখতে চাই যে আসলে আমার এই কমপ্লিট কাজটা, এখানে যদিও এখানে বলতেছি যে আমার এখানে 12 মাস সময় লাগবে, কিন্তু এই ডায়াগ্রাম দিয়ে যখন আমরা আঁকবো, ডায়াগ্রাম দিয়ে আমরা দেখতে চাই যে আসলে ঠিক কতটুকু সময় লাগবে এই টোটাল কাজটা কমপ্লিট করতে। সো অ্যাক্টিভিটি অন নোটের মাধ্যমে আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখানে একটা স্টার্টিং পয়েন্ট দিব এবং এখানে কি করব, নোডের মধ্যে কাজগুলো দিব। এটা হলো কি টাস্ক নাম্বার, আর এটা হচ্ছে কাজটা করতে কতটুকু সময় লাগবে। সেখানে টাস্ক নাম্বার, কাজটা করতে কতটুকু সময় লাগবে। সো এটা যদি 1 নাম্বার টাস্ক হয়, 1 নাম্বার টাস্ক শেষ হলে কোন কাজটা আমরা শুরু করব, তাহলে আমরা একটু যদি দেখি 1 নাম্বার টাস্কটা যখন শেষ হবে তখন কিন্তু আমরা এই 2 নাম্বার যে টাস্কটা আছে এই 2 এবং 3 দুইটা কাজে কিন্তু শুরু হবে, তাই না? জি স্যার। 2 এবং 3 দুইটা কাজে আমরা শুরু করতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু দেখি 2 নাম্বার কাজটা যদি আমরা শুরু করি, তার মানে এই 1 শেষ হলে 2 এবং 3 এই দুইটা কাজই আমার শুরু করা যাবে, এবং 2 নাম্বার কাজ করতে 2 দিন সময় লাগবে, 2 মাস সময় লাগবে, এবং 3 নাম্বার কাজ করতে 1 মাস সময় লাগবে, জাস্ট এখানে বলা আছে। এবং দেখেন এই 3, 4 এবং 5 যখন করতে যাব, 4 এবং 5 করতে গেলে কি করতে হবে, 2, 3 দুইটাই আমাকে শেষ করতে হবে। সো 2, 3 যখন শেষ করব তখন 4 এবং 5 এই দুইটা কাজ বের হবে। তাহলে এটা যদি আমরা দেখাই যে 2 এবং 3 দুইটা আমার শেষ হয়েছে, এই 2 এবং 3 এই দুইটা টাস্কই আমার শেষ হয়েছে, এবং এই 2, 3 শেষ হওয়ার পরে আমি এখানে 4 নাম্বার কাজ শুরু করছি, এখানে আমি 5 নাম্বার কাজ শুরু করছি। তাহলে এই 4 নাম্বার কাজ শেষ করতে কতদিন লাগবে, 3 মাস। 5 নাম্বার কাজ শেষ করতে লাগবে 1 মাস। সেম একইভাবে 4 নাম্বার কাজ যখন শেষ হয়েছে, দেখেন 5 নাম্বার কাজটা যখন শেষ করছি তখন আবার 6 নাম্বার কাজ শেষ করতে পারছি। আর এই 4 এবং 6 এই দুইটা যখন একসাথে শেষ হয়েছে তখন কিন্তু আমি 7 নাম্বার কাজটা করতে পারছি। সেম একইভাবে দেখেন এইখানে কিন্তু ডায়াগ্রামটা টাই আছে যে যখন 5 নাম্বার শেষ হয়েছে তখন আমি 6 নাম্বার করতে পারছি, এবং করতে 1 মাস সময় লাগছে। তাহলে 4 এবং 6 এই দুইটা যখন একসাথে শেষ হয়েছে তখন আমি 7 নাম্বার কাজটা করছি এবং কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডায়াগ্রাম থেকে আমরা দেখব, দেখেন তো এখানে কয়টা পাত আছে। আমরা যদি চিন্তা করি এইখান থেকে যদি আমি আসি, তাহলে এইখান থেকে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসবো। আমার টার্গেট হলো স্টার্টিং পয়েন্ট থেকে একদম ফিনিশ পর্যন্ত চলে আসা। তাহলে এইখানে একটা লাইন আসলো, এদিক দিয়ে যদি চিন্তা করি আমি এইখান থেকে আরেকটা লাইন পেলাম এদিক দিয়ে, ঠিক আছে? তার মানে আমার প্রথম লাইনটা যদি চিন্তা করি, লাইনটা যদি আমি চিন্তা করি তাহলে 1, 2, 4, 7, তার মানে আমার এখানে 1, 2, 4, 7 একটা লাইন। আবার যদি চিন্তা করি 1, 2, 5, 6, 7, তাহলে 1, 2, 5, 6, 7, ঠিক আছে? 1, 2, 5, 6, 7 দুইটা লাইন। আবার সেম একইভাবে এদিক দিয়ে যদি চিন্তা করি, এদিক দিয়ে কি 1, 3, 4, 7, 1, 3, 4, 7। আবার দেখেন আরেকটা রাস্তা আছে কি 1, 3, 5, 6, 7, 1, 3, 5, 6, 7। তার মানে এই 4টা লাইন আমার আছে, তাই না? সো এই 4টা লাইনের মধ্যে কোন রাস্তা দিয়ে গেলে আমার সবচাইতে বেশি সময় লাগবে, এটা যদি আমরা টাইমলাইন গুলো যদি একটু বের করি, দেখেন এখান থেকে যদি আমরা বের করতে চাই যে 1, 2, 4, 7, 1, 2, 5, 6, 7, 1, 3, 4, 7, 1, 3, 5, 6, 7, তার মানে এই 4টা পাথ আছে। আমরা যখন ক্রিটিক্যাল পাথ মেথড ফলো করব, দেখেন ক্রিটিক্যাল পাথ মেথড যখন ফলো করব, সো এই ক্রিটিক্যাল পাথ মেথডের মধ্যে আমাকে ফাইন্ড আউট করতে হবে 1, 2, 4 সাথে যদি যাই আমার আসলে ঠিক কতদিন সময় লাগবে। কিভাবে বের করব, দেখেন 1, 2, 4 সাথে যদি যাই, দেখেন 1 নাম্বার শেষ হতে লাগবে কতদিন, 3 মাস, 2 মাস, 3 মাস এবং 1 মাস। তাহলে 3 + 2 5, 3 8, 1 9 মাস। তার মানে এই কাজটা করতে আমার লাগবে 9 মাস। সেম একইভাবে আমরা যদি হিসাব করি যে এই পথ ধরে যদি যাই তাহলে আমার লাগবে 8 মাস, এই পথ দিয়ে গেলে 8 মাস, এই পথ দিয়ে গেলে 7 মাস। এই টাইমগুলো কোত্থেকে পাইলাম, জাস্ট এই পয়েন্ট অথবা এই অ্যাক্টিভিটি বরাবর আমার টাইমটা কতটুকু লাগবে। এখানে 5টা অ্যাক্টিভিটি আছে, 5টা অ্যাক্টিভিটি কাজগুলো করতে কতটুকু সময় লাগবে, দেখেন এখানে 5টা প্যারামিটার।
তাহলে এইখানে যদি আমি চিন্তা করি আমার ক্রিটিক্যাল পাথ কোনটা হবে কেউ বলতে পারবেন? স্যার এ। স্যার ডি। ক্রিটিক্যাল পাথ কোনটা হবে? নাম্বার স্যার। ডি। 3 নাম্বার। আচ্ছা আমরা সহজ করে বলি আমাদের ক্রিটিক্যাল পাথটা হচ্ছে সবচেয়ে লেংদিয়েস্ট পথ, যেটা ক্রিটিক্যাল পাথটা হচ্ছে সবচেয়ে লেংদিয়েস্ট যে পথটা আছে সেই পথটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। তার মানে এই প্রজেক্টটা করতে আমার 9 মান্থ সময় লাগবে। কিন্তু আমরা যখন এখান থেকে দেখলাম, এখান থেকে দেখে আমাদের কাছে মনে হয়েছে প্রজেক্টটা 12 মান্থ লাগবে শেষ করতে। কিন্তু আমরা যখন ডায়াগ্রামে ফেললাম, ডায়াগ্রামে ফেলে দেখার পরে দেখলাম যে আমরা প্রজেক্টটা 4টা ভাবে করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম যে সময়টুকু লাগবে সবচাইতে ক্রিটিক্যাল মান হচ্ছে সবচাইতে দীর্ঘ সময় এবং এর পরে আর কোনোভাবেই সম্ভব না, সেটা হলো ক্রিটিক্যাল পাথ এবং এটাকে বলতেছি আমরা 9 মান্থ সময় লাগবে। সো এই পর্যন্ত কি বুঝতে পারছি? জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে যেটা দেখবো দেখেন এই ক্রিটিক্যাল পার্টটাকে কিভাবে একটু অন্যভাবে চিন্তা করি। ধরেন এইটা তো আমার সেই ডায়াগ্রামটা, তার মানে এই প্রজেক্টটা এইখানে যে 1 নাম্বার টাস্কটা আছে সেটা 3 মাস পরে শেষ হবে। তার মানে এই কাজটা আমরা চাইলে 3 মাস পরে শুরু করতে হবে। এই কাজটা অবশ্যই আমাকে কি করতে হবে, যেহেতু এটা শেষ করার পর এটা শুরু করতে হবে, এটা শেষ করার পর এটা শুরু করতে হবে, তার মানে এইটা এবং এইটা দুইটা করতে কি 3 মাস পরে সময় লাগবে না? এই দুইটা টাস্ক কি আমি 3 মাস পরে শুরু করতে পারবো, কারণ এটা 3 মাস পরে শেষ হবে। এখন যেহেতু 3 মাস পরে শেষ হবে, তার মানে এইটা করতে যদি 3 মাস, তার মানে 3+2 2 নাম্বার শেষ করতে লাগবে হচ্ছে 5 মান্থস, কিন্তু 3 এবং 2 এবং 3 শেষ করতে লাগবে কতদিন? 4 মান্থস। কিন্তু যেহেতু 2 এবং 3 এই দুইটা শেষ হলেই কেবলমাত্র আমি 4 নাম্বার শুরু করতে পারবো। তার মানে এটা যদি 1 মাস আগেও শেষ হয়, আমি কিন্তু এই কাজটা যেহেতু শেষ হয় না, আমি কিন্তু 5 মাসের আগে এটাকে স্টার্ট করতে পারবো না। সেম একইভাবে এটার ক্ষেত্রেও যেহেতু এই দুইটা মাত্র শেষ হলে এটা শুরু হইতে হবে, তার মানে এই কাজটাও আমার 5 মান্থসের আগে আমি কি করতে পারবো না? শুরু করতে পারবো না। যদিও এটা কিন্তু চাইলে আমি 4 মাস পর 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে এটা। তার মানে এখানে ইন্টারেস্টিং পার্ট দেখেন, এই যে কাজের পার্টটুকু আছে এখানে যেহেতু 4 মাসে কাজ শেষ হয়ে যাবে, এটাকে 5 মাস আগে শেষ হয়ে যাবে। তার মানে এই কাজটা কিন্তু আমি চাইলে 1 মাস পরে শুরু করতে পারি। 1 মাস পরে যদি শুরু করতে পারি তাহলে এইটা কিন্তু 3 মাসের পরে 1 মাস বসে থাকলাম, 1 মাস কাজ স্টপ করে রাখলাম। স্টপ করে রাখলে যেটা হবে, কাজ স্টপ করে রাখার পরে 4র্থ মাসে শুরু করলে এটা কিন্তু 5ম মাসে শেষ হবে। কারণ কি 5ম মাসে শেষ করার আগ হলেও তো এটা প্রজেক্ট আমার লেট হবে না, কারণ কি এইটা হলো 5th মান্থের মধ্যে আমার শেষ করতে হবে, এটাও 5th মান্থের মধ্যে শেষ হবে। সো এটা যেহেতু আমি আগে করে বসে থাকলে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হলো আমি কাজটা আগে করে 1 মাস পরে বসে থাকবো, অথবা এই কাজটা আমি 1 মাস পরে করে শুরু করতে পারবো। এই জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে দেখেন সেম একইভাবে এই কাজটা 3 মাস পরে শুরু করতে হবে, এটার ক্ষেত্রেও 5th মান্থের পরে শুরু করতে হবে। এখন কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব এই ডিসিশনটা আমাকে এখানে নিতে হবে। কারণ কি এইখানে ধরেন আমার এমন কোন রিসোর্স লাগবে যেটা আমি 3rd মান্থ পরে পাবো, কিন্তু 4th মান্থে গেলে আমি হয়তো নাও পেতে পারি। যে এখানে 3rd মান্থ শেষে কাজ করে এখানে 4th মান্থে কাজটা শেষ করে 5th মান্থ পর্যন্ত এইখানে আমি কাজটা শুরু করার আগে 1 মাস ব্রেক দিতে পারি, অথবা আমি শুরুই করতে পারি 1 মাস পরে। ঠিক আছে, আমরা কি করতে পারি, শুরুই করতে পারি 1 মাস পরে। তো এখন আমরা করব কোনটা আসলে, এটা 1 মাস পরে শুরু করতে পারি। এখন ডিপেন্ড করবে আমার রিসোর্সের উপরে। যদি এরকম হয় যে এমন কোন রিসোর্স আছে যেটা আমি শুধুমাত্র 3rd মান্থ পর থেকে 1 মাসের জন্য পাবো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই টাইমে কাজটা স্টার্ট করে এইখানে 1 মাস বসে থাকতে হবে। আবার যদি এরকম থাকে যে না এখানে যে রিসোর্সটা আছে সেটা আমার ব্যাংক থেকে টাকা ফাইন্যান্স নিয়ে আমাকে বসে রাখতে হবে এবং এরপরে 1 মাস আগে করে এখানে যদি রেখে দেই এই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই কাজটা আমরা আগে করব না, এই কাজটা আমাদেরকে পরে করতে হবে। সো এইটা কিন্তু আমরা এই জায়গা থেকে এই শিডিউলিং টেকনিকটার মাধ্যমে করতে পারি। ঠিক আছে, সো এখন এই যে ইস্যুটা আছে কোনটা আগে করব কোনটা পরে করব। জি তানজিব বলেন। আর এখানে 5 নাম্বার টাস্ক যেটা, এটা হচ্ছে 4 নাম্বার মাস থেকে শুরু হবে না?
বা 5 নাম্বার মাসে এটা কিভাবে শুরু হচ্ছে এটা বুঝতে পারলাম না। দেখেন আমি আপনাকে বলি, সেটা হলো আপনি কি 4-এর কথা বলতেছেন না 5-এর কথা বলতেছেন? 5 এর কথা বলতেছি। 5-এর কথা বলতেছেন, আচ্ছা এইটা দেখেন, এটা ডিপেন্ড করতেছে কোর উপর থেকে, 2 এবং 3, তাই না? এটা হচ্ছে 2 প্লাস 3, এটাও সেম 2 প্লাস 3। 2 এবং 3 এই দুইটা কাজ যখন কমপ্লিট হবে তখনই শুধুমাত্র আপনি পাস শুরু করতে পারবেন। এটা শেষ হতে কতদিন লাগবে? 3 প্লাস 2 5 মান্থস। এটা শেষ হবে কবে? 3 প্লাস 1, তাই তো? জি 4 স্যার। মান্থ। কিন্তু এটা কি, এটা কি যদি 4 মাস আগে আপনি করে 1 মাস আগে যদি বসেও থাকেন, যেহেতু এটা শেষ হয় না, আপনি কি এটা 5 মাসের আগে শুরু করতে পারবেন? না স্যার, আচ্ছা, এভাবে। আরেকটা, সো কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার, এভাবে বুঝতে পারছি। আচ্ছা, সো এইটা হলো আপনাকে এই এই জিনিসগুলো এখান থেকে ক্লিয়ার হবে। এখন আমরা এরপরে আরেকটা জিনিস শিখবো, সেটা দেখেন। প্রথমে কি করলাম? অ্যাক্টিভিটি অন অ্যারো, অ্যারো থেকে আসলাম সিঙ্গেল নোড, এখন থেকে মাল্টিপল নোড আসবো। এখান থেকে কিন্তু আমাকে দেখে বোঝার উপায় নাই যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। তো এই জন্য আমরা নোটটাকে, এই যে নোটটাকে আছে এখানে, যেটা ছিল শুধুমাত্র টাস্ক, আর এখানে শুধুমাত্র আমার কি ছিল? মান্থ ছিল, কতদিন সময় লাগবে, এটাকে আমরা একটু ভাগ করে নিলাম। ভাগ করে নিলাম কি, এখানে 6টা ভাগে ভাগ করে নিছি। এই পার্টটা জাস্ট আগের মতোই। এখানে যে 2টা পার্ট ছিল, এখানে প্রথম 2টা পার্ট হলো সেম একই জিনিস, আর বাকি 2টার মধ্যে 2টা পার্ট 4টা ভাগে ভাগ করলাম। এটাকে বলতেছে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ। আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, তার মানে হচ্ছে আগে শুরু করব, আগে শেষ করে ফেলবো। জাস্ট লাইক যদি আমরা এটাকে এক্সাম্পল হিসেবে চিন্তা করি যে এইটা 3 মাস পরে শেষ হবে, 3 মাস পরে শেষ হওয়ার সাথে সাথে আমি এই কাজটা শুরু করে ফেলবো, তাহলে কি হবে? 3rd মাসে শুরু করলাম, 1 মাস ফ্রেশ, তার মানে 4th মাসে শেষ করে ফেললাম। আবার যেটা কি করতে পারি, এটা যেহেতু 3rd মাসে শুরু হয়ে গেছে, এটা 5th মাসের আগে আমি কাজটা করতে পারবো না, সেক্ষেত্রে এটা আমি যেটা করতে পারি সেটা 4th মাসেও শুরু করতে পারি, 5th মাসেও শেষ করতে পারি। এটা এখন আমার উপরে। এখন যদি আমি আর্লি স্টার্ট করি তাহলে আর্লি ফিনিশ হবে, আর যদি লেট স্টার্ট করি তাহলে লেট ফিনিশ হবে। এটুকু কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক এই জিনিসটা এখানে আমরা বসাবো, সেটা হলো আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ। তার মানে এখানে যেটা বললাম যে যদি পূর্ববর্তী কাজ শেষ হওয়ার সাথে সাথে কাজটা শুরু করে দেই তাহলে আর্লি স্টার্ট করে ফেললাম, তাহলে আর্লি ফিনিশ হয়ে যাবে। আর যদি পরের কাজটা দেখি আমার আগে করে বসে থেকে লাভ নাই, তাহলে এই কাজটা তো আমি 1 মাস ডিলে করতে পারি, যেটাকে আমি বলতেছি লেট স্টার্ট। যদি লেট স্টার্ট করি তাহলে তো লেটে ফিনিশ হবে। সো এটাই হচ্ছে উপরের যেটা থাকবে, আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ। আর্লি স্টার্ট কবে? 0-তে কতদিন সময় লাগবে? 0 + 3 মানে 3 ডেজ। সেম একইভাবে প্রথমটার ক্ষেত্রে যদি চিন্তা করি, একদম ফার্স্ট টাস্কের ক্ষেত্রে, ফার্স্ট টাস্কের সাথে তো কারোর সাথে রিলেশন নাই, ফার্স্ট টাস্ক তো কারোর উপর ডিপেন্ডেন্ট না। সো এটা একদম ডে 0-তেই দেখেন শুরু হয়েছে, ডে 0 শুরু হয়েছে, 0-র সাথে যদি 3 যোগ করেন তাহলে এটা শেষ হবে কবে? 3 মাসে। সেটা কি, এটা তো কারোর সাথে ডিপেন্ডেন্ট না, তার মানে এটা এবং এটা একদম ডে 0-তেই শুরু হবে এবং শেষ করতে কতদিন লাগবে? 3 দিন সময় লাগবে। এখন এটা কেন করলাম, এত কমপ্লেক্সিটিতে কেন করলাম? আগেরগুলো তো সহজই ছিল। তো আমরা একটু আরেকটু আগাই। দেখেন এইখানে আমরা আগের যে টাস্কটা আছে, আগের টাস্কটাকে আমরা 2টা ভাগে ভাগ করব। একটাকে আমরা বলি ফরওয়ার্ড পাস, একটা হলো ব্যাকওয়ার্ড পাস। একটা হলো ফরওয়ার্ড পাস। ফরওয়ার্ড পাসের মাধ্যমে কি করব আমরা? দেখেন, যেটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড পাস, মানে সামনের দিকে যাব, এখান থেকে একদম সামনে যাব, ঠিক আছে? গোল দেওয়ার মতো আর কি, এক গোল পোস্ট থেকে আরেক গোল পোস্টে যাব, সেটা স্টার্ট থেকে এন্ডিং এর দিকে যাব, সেটা হলো ফরওয়ার্ড পাস। সেই ফরওয়ার্ড পাসের মাধ্যমে আমরা কি করব? দেখেন এই বক্সের মধ্যে উপরে কি ছিল? আর্লি স্টার্ট, আর এটা ছিল আর্লি ফিনিশ, নিচেরটা ছিল লেট স্টার্ট, লেট ফিনিশ। দেখেন এখানে কোনোটাই কিন্তু লেট স্টার্ট, লেট ফিনিশটা আমরা করি না এই ডায়াগ্রামের মধ্যে। সো আমরা কি করলাম? ফরওয়ার্ড পাসের মাধ্যমে, ফরওয়ার্ড পাসের মাধ্যমে আমরা কি করি? আর্লি স্টার্ট, আর্লি ফিনিশটা বের করি। জাস্ট কিভাবে করি দেখেন, সেম একইভাবে এইটা যদি, যেহেতু কারোর উপর ডিপেন্ডেন্ট না, একদম 0 মাসে শুরু হবে, কতদিন লাগবে? 3 মাস সময় লাগবে, তাহলে 0 + 3 হচ্ছে 3 মাস, 0 + 3। সেম একইভাবে এইটা যদি 3 মাসে শেষ হয়, তার মানে এটা 3 মাসে শুরু হবে, কতদিন সময় লাগবে? 2 মাস সময় লাগবে, তাহলে 3 + 2 করতে শেষ হবে কবে? 5 মাসে। সেম একইভাবে দেখেন এইটা যদি 3 মাসে শেষ হয়, এই টাস্কটা কি, এটা শেষ হলে তো শুরু হবে, তার মানে এটা 3rd মাসে স্টার্ট হবে,
শেষ হইতে যদি 1 মাস সময় লাগে তাহলে এটা কি 4th মাসে শেষ হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এই ফিফথ মাস এবং 4th মাস এই দুইটা যাই হোক না কেন, এই দুইটার মধ্যে দেখেন এটা যেহেতু 5th মাসে শেষ হবে, তার মানে এর সাথে যে ডিপেন্ডেন্ট টাস্ক 4 এবং টাস্ক 5 এই দুইটা কিন্তু 5th মাসের আগে আমি শুরু করতে পারবো না। দেখেন তার জন্য এটা কি আর্লি স্টার্ট কিন্তু 5th মাসে হচ্ছে, কারণ কি এই দুইটা 5th মাসের আগে আমি শুরু করতে পারবো না, দ্যাটস ওয়াই এটা 5th মাসে শুরু হয়েছে। কতদিন লাগবে? 3 মাস লাগবে, তার মানে 5 + 3 8 মাস। সেম একইভাবে 5 মাসে শুরু হয়েছে, 1 মাস লাগবে শেষ হতে, 6 লাগবে, 6 মাস সময় লাগবে। এটা যদি 6 মাসে শেষ হয় তাহলে এটা স্টার্ট হবে কবে? 6 মাসে। শেষ হইতে কতদিন লাগবে? 1 মাস সময় লাগবে, তার মানে 7 মাস। এখন এটা 7 মাসে শেষ হবে, এটা 8 মাসে শেষ হবে, তার মানে এই দুইটা যেহেতু ডিপেন্ডেন্ট, তার মানে আমার 8 মাসের আগে কিন্তু পরের কাজটা আমি শুরু করতে পারবো না। তার মানে 8 মাস এবং যদি শুরু করি তাহলে 1 মাস সময় লাগবে, 9 মান্থে শেষ হয়ে যাবে। তার মানে দেখেন আগে আমরা এত কষ্ট করে বের করে দেখলাম যে আসলে আমার কাজটা করতে স্যার সময় এখন কত একটু দিবে। শেষ করে দিলে ভালো হয় স্যার, 7টাতে ক্লাস করতেছে স্যার, হলে আচ্ছা পোলাপান স্যার খাবার পাবো না স্যার। আচ্ছা, আমরা আর 5-7 মিনিট সময় নিব, এটা শেষ হলে আমরা ছেড়ে দিব আপনাদেরকে, ঠিক জি আছে? স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখেন তার মানে এতক্ষণ পর্যন্ত দেখেন আমার খুব কিন্তু সহজ হয়ে গেল যে আমি কাজটা কতদিনে শেষ করব, ডায়াগ্রামে দেখলেই বুঝতে পারতেছি এই কাজটা শেষ হতে আমার 9 মাস সময় লাগবে। আর আগে কি হতো, 4টা লাইন বের করেন, যোগ করেন, অমুক করেন, তমুক করেন, এখন আমি কিন্তু দেখেই বুঝবো যে এটা 9 মাসে শেষ হবে। কিন্তু নিচের নিচের ব্লকগুলো তো ফাঁকা আছে, এবং এখান থেকে কোনটা আমার আসলে ক্রিটিক্যাল পাথ, আমি জানি এটা করতে সময় লাগবে হচ্ছে 9 মাস, সেটা জানি, কিন্তু ক্রিটিক্যাল পাথ কোনটা, কোন পাথটা ক্রিটিক্যাল, সেই পার্টটা কিন্তু আমরা এখন এখান থেকে বের করতে পারিনি। সেই ক্রিটিক্যাল পার্টটা বের করার জন্য এতক্ষণ যেহেতু আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বের করছে, এখন আমরা উল্টা দিকে আসবো, ব্যাকওয়ার্ড পাসে আসবে। সেটা হলো ফরওয়ার্ড পাস, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। ব্যাকওয়ার্ড পাসটা কি, যে আমি সামনে থেকে পেছনের দিকে আসবো। কিভাবে আসবো? সেম একইভাবে ধরে নেন, এটাকে যদি আমি 9 ধরি, নিচেরটা জাস্ট যেহেতু আর্লি ফিনিশ 9 মাসের মধ্যে আমাকে শেষ করতে হবে, সো এটা আমাকে 9 মাসে শেষ করতে হবে। এটা যদি 9 মাসে শেষ করি, 1 মাস যদি সময় লাগে, তাহলে আমি শেষ করব কবে? শুরু করতে হবে কবে? ডেফিনেটলি 1 মাস আগে শুরু করতে হবে। এইটা যদি আমি 1 মাস আগে শুরু করি, এই কাজটা 8ম মাসে শুরু করব, তার মানে আগের কাজগুলো আমাকে কি করতে হবে? অবশ্যই 8ম মাসের মধ্যে শেষ করতে হবে যদি শুরু করতে চাই। সো তাহলে আগের কাজ ডিপেন্ডেন্ট কি? এই দুইটা কাজ ডিপেন্ডেন্ট, এটা আমাকে শেষ করতে হবে কি 8ম মাসে, এটাও আমাকে 8ম মাসে শেষ করতে হবে। কারণ কি? কারণ এই দুইটা কাজই 8ম মাসে শুরু করতে হবে। সো সেম একইভাবে এটা যদি 8ম মাসে শেষ করতে হয় 3 মাস লাগে, তাহলে এটা আমাকে 5ম মাসে অবশ্যই শুরু করতে হবে, তাই না? সেম একইভাবে এটা যদি 8ম মাসে শেষ করতে হয়, 1 মাস কাজ করতে সময় লাগে, তাহলে এটাকে আমার কি করতে হবে? 1 মাস আগে শুরু করতে হবে। তাহলে এইখান থেকে যদি চিন্তা করি, এই কাজ যদি 7ম মাসে শুরু করতে হয়, তার মানে এই কাজটা আমাকে 7ম মাসে অবশ্যই শেষ করতে হবে। 1 মাস যদি লাগে তাহলে এটাকে আমার শেষ করতে কতদিন শুরু করতে হবে? কবে? 1 মাসে। এখন দেখেন এই দুইটা কাজ আমি চিন্তা করলাম কি, আমাকে কি করতে হবে? অবশ্যই এটা আছে 6 মাসে শুরু করতে হবে, এটা 5 মাসে শুরু করতে হবে। তার মানে এটা যদি আমি 5 মাসে শুরু করতে যাই, তাহলে আমাকে আগের কাজটা কিন্তু অবশ্যই 5 মাসে শেষ করতে হবে। মাথায় রাখবো এখানে, আগের কাজটা অবশ্যই আমাকে 5 মাসে শুরু করতে হবে। সো সেম একইভাবে এটা যদি 5 মাসে শুরু করি, 1 মাস সময় লাগে, তার মানে এখানে 4 মাসে শুরু করতে হবে। এটাকে যদি আমি হিসাব করি তাহলে এটাকে 3 মাস সময় লাগবে। সো এইখানে 3 মাসে যদি, এটা হলো 3 মাসে শুরু করতে হবে, যদি 3 মাসে শুরু করতে হয়, এটা 4 মাসে শুরু করতে হবে। তার মানে এটা যেহেতু 3 মাসে শুরু করতে হবে, তার মানে অবশ্যই আগের কাজটা আমাকে 3 মাসে শেষ করতে হবে, এবং শুরু করতে যদি 3 মাস সময় লাগে তাহলে আমাকে ডে 0-তে শুরু করতে হবে। তো এটা আমরা কেন করলাম, কষ্ট করলাম কেন? কষ্ট করার পরে দেখেন এইখানে যে লাইনটা বরাবর আমাকে বের করতে হবে, আমি কিন্তু জানি এইখানে যে আমার কাজ করতে 9 মাস সময় লাগবে, কারণ আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, লেট স্টার্ট লেট ফিনিশ দুইটাই বলতেছে কাজটা কমপ্লিট করতে 9 মাস সময় লাগবে। কিন্তু তাহলে ক্রিটিক্যাল পথ কোনটা? ক্রিটিক্যাল পাথ হলো সেটাই, দেখেন যে রাস্তাতে এই ভ্যালুগুলা, এই আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এবং লেট স্টার্ট লেট ফিনিশের ভ্যালুটা 0, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ লেট স্টার্ট লেট ফিনিশের ভ্যালুটা 0, তার মানে এইটা এবং এইটার বিয়োগফল যদি 0 আসে, এই লাইন বরাবর দেখেন 0 আসছে, এই লাইন বরাবর 0 আসছে। আবার এই লাইন বরাবর যদি চিন্তা করেন, দেখেন এখানে আসছে 1, এখানে আসছে 1, এখানে আসছে 1, এখানে আসছে 1,
এখানে 1, এখানে 1। তো এখন দেখেন যে লাইন বরাবর আমার এই ভ্যালুগুলো 0 আসছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পথ। কোন লাইন বরাবর 0 আসছে? দেখেন এই লাইন বরাবর আমার 0 আসছে, এটা 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 এটা। এখান থেকে দেখেন আমার টাস্ক নাম্বার কি 1 2 4 7, 1 2 4 7। সো এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। আর বাকি এখানে দেখেন এখানে 1 1 করে আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তার মানে এই 1 মানে হচ্ছে আমার হাতে এই কাজগুলো করার জন্য, এই কাজ এবং এই কাজ করার জন্য আমার 1 মাস এক্সট্রা সময় আছে। তার মানে এই কাজগুলো যদি আমি 1 মাস লেটেও করি তাও কিন্তু আমার প্রজেক্টের ডেডলাইন 9 মাস পেছাবে না। কিন্তু এই কাজের মধ্যে দেখেন এইটা ক্রিটিক্যাল পথ এই জন্যই, কারণ এই কাজটার মধ্যে আপনার কাছে এক্সট্রা কোনো টাইম নাই, লাক্সারি নাই যে আপনি এই কাজে ধরেন 3 মাসের জায়গায় কোনো একটা কাজ যদি 4 মাসে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট ডিলে হয়ে যাবে। সো ক্রিটিক্যাল পাথটা হলো সেই পথ যেই পথে আপনি যদি সামান্যতম মিস্টেক করেন সেই মিস্টেকের জন্য আপনার প্রজেক্টের ডেডলাইনটা টাইমটা বেড়ে যাবে। সো এই জন্য আমাদেরকে অবশ্যই ক্রিটিক্যাল পাথটা বের করতে হয় এবং এই ক্রিটিক্যাল পাথ বরাবর যাতে কোথাও কোনো রকম অ্যাবনর্মালিটিস ক্রিয়েট না হয় সেটাকে এনশিওর করতে হবে। কিন্তু যেটা ক্রিটিক্যাল পাথের বাইরে আছে সেই পথে কিন্তু আমরা চাইলে কাজ আগে অথবা পরে ডিসিশন নিতে পারি, কারণ কি এখানে আর্লি স্টার্ট অথবা লেট স্টার্ট করার সুযোগ আমার হাতে থাকে। তো এখান থেকে আমরা কি পেলাম? আমরা এখান থেকে পেলাম হচ্ছে টোটাল কাজ করতে কতদিন সময় লাগবে এবং এখান থেকে ক্রিটিক্যাল পাথটা কত হয়। তো এখন দেখেন এখান থেকে আপনারা চাইলে একটা টেবুলার ফর্মেও করতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব টেবুলার ফরম্যাটের ফর্মুলাটা খুব সহজ। এখানে আমরা একটা জিনিস বলি স্ল্যাক মানে হচ্ছে এক্সট্রা টাইম। এখানে যে আমরা একদিন করে এক্সট্রা পাইছি তার মানে এই এক মাস করে যে এক্সট্রা পাইছি সেই এক্সট্রা টাইমটাকে আমরা বলতেছি স্ল্যাক টাইম, বা এই টাইমটা আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে প্রজেক্টটাকে ডিলে করতে পারবেন অথবা আস্তে আগে অথবা পরে শুরু করতে পারবেন, বাট প্রজেক্টের টাইমলাইন কখনো চেঞ্জ হবে না, প্রজেক্টের ডেডলাইন চেঞ্জ হবে না। সেই ফর্মুলাটা যদি চেঞ্জ করেন, আমরা যেটা বলতেছিলাম যে আর্লি স্টার্ট এবং লেট স্টার্ট মানে এই ভ্যালুগুলো যদি 0 হয়, এইটার ভ্যালু বিয়োগফল এবং এটার ভ্যালু, এই ভ্যালু এবং এই ভ্যালু যদি বিয়োগফল 0 হয় সেটাই হলো স্ল্যাক টাইম। তো স্ল্যাক টাইমের ক্ষেত্রে দেখেন এখানে হিসাব করেন, এখানে টেবুলার ফরম্যাটে করছে, এই ফর্মুলাটা ইউজ করেন। ইউজ করলে দেখা গেল যেসব ভ্যালুগুলোতে স্ল্যাকের ভ্যালু 0 আসছে সেই ভ্যালুটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পথ। আপনারা চাইলে এই ডায়াগ্রামটা যদি করেন, আমি বলবো ডায়াগ্রামটা হলো আপনাদের জন্য সবচেয়ে সহজ মেথড। কারো যদি ডায়াগ্রামের সমস্যা হয় তাহলে চাইলে এই টেবুলার ফরম্যাটটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? সো যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এইটাকে আমরা অনেক সময় এই s = 1 দ্বারা দেখাই। এখানে s = 0, s = 0, s = 0 মানে হচ্ছে স্ল্যাক 0 মানে হচ্ছে এটাই হলো আমার ক্রিটিক্যাল পথ, আর s1 মানে হচ্ছে এখানে 1 মাস করে আমার টাইম আছে, চাইলে আমি ডিলে করতে পারি। এখন আমাদের পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় যেটা আসতে পারে, আমরা আপনাদেরকে হয়তো এরকম একটা প্রবলেম দিয়ে দিব, এরকম একটা প্রবলেম দিয়ে বলতে পারি যে আপনারা ফ্লোটের মাধ্যমে অথবা স্ল্যাক দেখানোর মাধ্যমে, স্ল্যাক অথবা ফ্লোট দেখানোর মাধ্যমে আপনারা প্রজেক্টটা ক্রিটিক্যাল পাথ বের করুন এবং দেখান যে প্রজেক্টটা কমপ্লিট করতে ঠিক কতদিন সময় লাগবে। ঠিক আছে? সো কোশ্চেনটা কি বুঝতে পারছেন? জি স্যার। যেমন ধরেন এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই জিনিসগুলো আপনারা আপনাদের প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে লেকচার শিটটা দিয়ে দিব, আর সলিউশন গুলা দেয়া আছে, দু একটার হয়তো সলিউশন দেয়া নাই, কমপ্লেক্স একটা প্রবলেম আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। তো সলিউশন গুলা দেয়া নাই, ঠিক আছে? আর আজকে পর্যন্ত আমরা মোটামুটি ক্রিটিক্যাল পাথ মেথডটা অ্যানালাইসিস করলাম। ক্রিটিক্যাল পাথ মেথড অনুযায়ী আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, এখান থেকে যেহেতু এক সেট কোশ্চেন আসবে, এখান থেকে আপনার ক্রিটিক্যাল পাথ মেথড অথবা কালকে নেক্সট ক্লাসে আমরা পার্ট অ্যানালাইসিস পড়াবো, পার্ট অ্যানালাইসিসটা পড়াবো, এই দুইটা থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। সো আজকের ক্লাসে আমরা একটা ম্যাথ পড়াইছি ফিজিবিলিটি অ্যানালাইসিস নিয়ে, সেখান থেকে একটা ফুল সেট কোশ্চেন আসবে, এবং এই লেকচার 4 থেকে আমরা ক্রিটিক্যাল পাথ মেথড এবং পার্ট অ্যানালাইসিস দুইটা পড়াবো, দুইটা থেকে এক সেট একটা কোশ্চেন আসবে। সেই দুইটা ক্লাস একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং নেক্সট ক্লাসে পার্ট অ্যানালাইসিস পড়াবো। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন, কোথাও যদি না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো আপনারা প্রত্যেকেই আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আপনাদের যে চ্যাট বক্সে আপনাদের রোল নাম্বারটা লিখে
আপনারা বের হয়ে যেতে পারেন। আজকের মতো এখানে ক্লাস শেষ। আগামীকালকে এই টাইমে আবার ক্লাস শুরু হবে 8:30টার দিকে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে। সবাই যার যার রোল নাম্বারটা দিয়ে বের হয়ে যান। আর সেকশন নাম্বারটা একটু লিখবেন যাতে একটু বুঝতে সুবিধা হয়, সাথে সেকশনটাও লিখে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।